আসসালামু আলাইকুম ছোট ভাই আপুরা, নিচে লেটা দাও, আলো দেখা যাচ্ছে না। তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে এটুকু বলো। ঈদের পরে আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস। সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ওয়েব অ্যাপে সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা? তানভীর, জান্নাতুল মাওয়া, ফেসবুকে সাউন্ডের কোনো ইস্যু আছে কিনা ক্লিয়ারলি জানাও। ফেসবুকে একটু সাউন্ড কম, যেটা আমরা সলভ করতে পারিনি বা পারছি না। আমাকে ক্লিয়ারলি জানাও কোথাও কোনো ইস্যু আছে কিনা, দ্রুত। কি ব্যাপার, লাইভ যাচ্ছে না? ওয়েব অ্যাপ সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ওকে, ঠিক আছে, ওকে। ফেসবুকেরটা দেখে নাও তো, ফেসবুকের গ্রুপটাতে যাও, গিয়ে আমাকে জানাও, হ্যাঁ? ওকে, ঠিক আছে। মিম, অনেক ধন্যবাদ। আমরা আজকে আগামী সামনে যতটুকু সময় আছে, আগামী 1.5 ঘন্টায় প্রচ্ছেদন টপিকটা এ টু জেড ওয়েব অ্যাপে রেকর্ডেড ক্লাস করা যাচ্ছে না কেন, তানভীর আশা করি কালকের মধ্যে সলভ হবে। মিম আমাকে জানিয়েছে, আমি আমার টেকনিক্যাল টিমকে জানিয়েছি, ওই ওয়েব অ্যাপে ডাউনলোড করে কালকের মধ্যে আশা করি সবগুলো ক্লাস আপলোড হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। তো আজকে আমরা কোন টপিকটা পড়া শুরু করব? আজকে আমরা প্রচ্ছেদন এই টপিকটা পড়া শুরু করব। এই টপিকটা পড়ে ফেললে আমরা আমাদের মূল চ্যাপ্টারে ঢুকে যাব, যেখানে কঠিন কঠিন চ্যাপ্টার। যদিও প্রচ্ছেদন এটাও কিন্তু সহজ কোনো টপিক না। প্রথম অংশটুকু সহজ, শেষের অংশটুকু সহজ, কিন্তু মাঝের অংশটুকু যথেষ্ট কঠিন। তো প্রচ্ছেদন থেকে একটা সিকিউ তুমি পেতেই পারো, এখান থেকে একটা সিকিউ আসতে পারে, এবং অসংখ্য এমসিকিউ এখান থেকে আসবে এই পুরো টপিকটা থেকে, প্রচ্ছেদন টপিকটা থেকে। তো আমি মোটেই সময় নষ্ট করব না, আমি ডিরেক্ট পড়ালেখায় চলে যাব। তোমাদের ফিডব্যাক লাগবে, তোমরা নিয়মিত ক্লাস করবা এবং নিয়মিত ফিডব্যাক দিবা। আমি দ্রুত পড়ালেখায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা এই সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারটাকে একটা লেভেলে নিয়ে চলে যাব। ওকে, চলো শুরু করা যাক। তো এইখানে টপিকটার নাম কি? টপিকটার নাম হলো প্রচ্ছেদন। সবাই ইংরেজিটাও পড়ে নিবা, সবাই ইংরেজিটাও পড়ে নিবা। প্রচ্ছেদন, ওকে? আচ্ছা, প্রচ্ছেদন, ট্রান্সপিরেশন। আমরা আমরা আমাদের ক্ষেত্রে কি হয় খেয়াল করো, আমরা যখন বাইরে দৌড়াদৌড়ি করি, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়াই, আমাদের ঘাম বের হয়। খেয়াল করেছো, মানুষেরও কিন্তু এরকম একটা প্রচ্ছেদনের মতো একটা ঘটনা আছে, তাই না? আমাদের ঘাম বের হয়। তো উদ্ভিদের শরীর থেকে এরকম ঘাম না বের হলেও উদ্ভিদের শরীরে যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা উদ্ভিদ বের করে দেয় বাষ্প আকারে। এই যে উদ্ভিদের শরীরের অতিরিক্ত পানিটা বের করে দেওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন। তাকায় দেখো, তাহলে উদ্ভিদের যতটুকু পানি সে শোষণ করে তার মধ্যে বেশিরভাগ 99% পানি সে বাষ্প আকারে বের করে দেয়। এই বাষ্প আকারে অতিরিক্ত পানিটাকে বের করে দেওয়াকেই বলা হয় প্রচ্ছেদন। প্রচ্ছেদন কথাটা একটা বাংলা নিজেই, এর আরেকটা ভালো বাংলা টার্ম আছে, নাম বাষ্পমোচন, বাষ্পকে বের করে দেওয়া। তাহলে তুমি এখানে একটু তাকায় দেখো, যাহাই প্রচ্ছেদন তাহাই বাষ্পমোচন, তাহাই ট্রান্সপিরেশন। এখন গুরুত্বপূর্ণ কথা, উদ্ভিদ যদি 100 অণু পানি শোষণ করে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে উদ্ভিদ কতটুকু পানি, এই 100 অণুর মধ্যে কতটুকু পানি প্রচ্ছেদন করে বের করে দিবে। তোমরা আমাকে কমেন্টে জানাও, উদ্ভিদ কতটুকু পানি প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দিবে, জানাও, দ্রুত কমেন্ট করো। উদ্ভিদ কতটুকু পানি প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দিবে, বলো। তাহলে 100 অণুর মধ্যে 99 ভাগ পানি, চিন্তা করো, তার মানে 1 ভাগ মাত্র তার কাজে লাগে। তো উদ্ভিদ কতটা ভবিষ্যৎ দ্রষ্টা, ধরো চিন্তা করো, হয়তোবা সে চিন্তা করে নেয় যে ভবিষ্যতে আমি পানি নাও পেতে পারি, যতটুকু পানি আছে রেডি করে রাখি, জমা করে রাখি, অতিরিক্তটা বের করে দিব। তো এই টেকনিকটা উদ্ভিদ বের করে। এখন এই যে খেয়াল করো, ধরো 99% পানি বের করে দিল, কিন্তু পানি তো একটা প্রচন্ড ভয়ঙ্কর জিনিস। এখন কোনো কারণে ওই উদ্ভিদের আর পানি সাপ্লাই দিল না। যেমন এই ঘটনাটা কোথায় ঘটে, তোমার বাসার টবে। তো যেমন আমি আমি ঢাকায় যে বাসায় থাকি, সেই বাসায় তোমাদের আপু বা তোমাদের ভাবি, সে মাঝে মাঝে কয়েকটা গাছ লাগায়। এবং আমরা এই যে ঈদের বন্ধে বাড়ি চলে গেলাম, এই ঈদের বন্ধে 10টা দিন বা 7টা দিন কিন্তু এক ফোঁটা পানিও ওই গাছের টবে আর দেওয়া হয়নি। তো প্রতিদিন আমরা পানি দিই সকালবেলা। তো সকালবেলা পানি দেওয়ার পর উদ্ভিদ মূল রোম দিয়ে পানিটাকে তার সারা শরীরে জমা করে রাখে, কিন্তু পরের দিন কিন্তু অতিরিক্ত পানিটা 99 ভাগ পানি সে বের করে দেয়। কিন্তু সে তো আর জানে না যে আমরা ঈদের বন্ধে বাড়ি চলে যাব এবং পরের দিন কি হবে,
পরের দিন আমরা তাকে পানি দিতে পারবো না। এবং কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ফুল গাছগুলো বাড়ি থেকে বা কোনো একটা ছুটি কাটিয়ে ফিরে আসার পর ওদেরকে আর জীবিত অবস্থায় পাওয়া যায় না, ওরা কিন্তু মৃত্যুবরণ করে, বা একদম মারা না গেলেও একদম মরো অবস্থা, মুমূর্ষ অবস্থায় চলে যায়। তো এই জন্য তার মানে প্রচ্ছেদন করে দেওয়াটা যদিও উদ্ভিদের জন্য অবশ্যই প্রয়োজনীয়, না বের করে দিলে উদ্ভিদ পানির চাপেই মরে যাবে, ঠিক আছে, উদ্ভিদ পানির চাপেই মরে যাবে, সেই জন্য এটা অবশ্যই প্রয়োজনীয় একটা প্রক্রিয়া। কিন্তু এটা তো অমঙ্গল, কারণ ওই বেটা যদি পানিটাকে সেভ করে রাখতো, ওই বেটা যদি পানিটাকে সংরক্ষণ করে রাখতো, তাহলে কিন্তু ওর মরমর অবস্থায় হয় না। এবং এই জন্যই দেখো 99% পানি বের করে দেয়। এই জন্য এই জিনিসটাকে বিজ্ঞানী কার্টিস তিনি বলেছেন প্রয়োজনীয় অমঙ্গল, নেসেসারি ইভিল। তাহলে এইটা একটা খ নাম্বারে শর্ট নোট আসবে তোমার, যে কেন প্রচ্ছেদনকে নেসেসারি ইভিল বলা হয়। তো আমি যে কথাটা লিখলাম সেটাই তুমি লিখবা, যে উদ্ভিদ যে 100টা অণু পানি শোষণ করে, তার মধ্যে যে পুরোটাকে 99%টাকেই সে বের করে দেয়, এই বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রচ্ছেদন, ঠিক আছে। এবং এই জন্য এটাকে নেসেসারি ইভিল বলা হয়। এখন প্রচ্ছেদনের হার, একটা উদ্ভিদ কতটুকু পানি বাষ্পাকারে বের করছে, এটা গ্যানং পটোমিটার। দেখো গ্যানং পটোমিটারের সাহায্যে, এইটা হলো যন্ত্রের নাম, এটার সাহায্যে প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়। এটা থেকে এমসিকিউ আসবে। গ্যানং হলো বিজ্ঞানীটার নাম যিনি এটা আবিষ্কার করেছেন, আর পটোমিটার হলো যন্ত্রটার নাম, গ্যানং পটোমিটার। এইটার সাহায্যে আমরা প্রচ্ছেদনের হার মাপতে পারি। আশা করি কথাটা পরিষ্কারভাবে বুঝে গেলাম। এখন তুমি এখানে তাকায় দেখো, তাহলে এইটুকু আমরা সবাই বুঝে গেলাম। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, প্রয়োজনীয় অমঙ্গল। তোমাদের কার কার সাথে এমন হয়েছে, তোমার এই জীবনে অনেক শখ করে ফুলের গাছ কিনে এনেছো বা সুন্দর গাছ কিনে এনেছো, কিন্তু পানি দেওয়ার অভাবে সে মরে গেল? তোমাদের কার কার সাথে এই ঘটনা ঘটেছে আমাকে একটু জানাও তো। তোমাদের আদৌ তোমাদের কারোর সাথে কি এই ঘটনা ঘটেছে? কারোর সাথে এই ঘটনা ঘটেছে তোমাদের সাথে? আমার সাথে কিন্তু প্রায়ই ঘটে, আমার সাথে এটা প্রায়ই ঘটে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার আরো অনেক বেশি সিনসিয়ার হওয়া দরকার। হ্যাঁ, এবং আমি আসলে অতটা সিনসিয়ার না, যে দেখা যায় যে অনেক সময় ভুলেই যাই গাছে পানি দিতে। এবং এই তো সাদিয়ার মোটামুটি সবারই জীবনে তোমাদের এই ঘটনা একবার না একবার তো ঘটছে, তাই তো বুঝতে পারছি। রাইট, ওকে, ঠিক আছে, তাহলে ডান। এখন প্রচ্ছেদন কয় প্রকার? তাহলে প্রচ্ছেদন মানে কি? প্রচ্ছেদন মানে পানি বের করার প্রক্রিয়া। প্রচ্ছেদনটা পানি বের হবে, পানি কি আকারে বের হবে? বাষ্প আকারে। পানিটা বাষ্পাকারে উদ্ভিদের শরীর থেকে বের হবে। এখন এইটা একটা উদ্ভিদ, এইখানে উদ্ভিদের পাতা, তাই তো? আচ্ছা, এখন এই যে উদ্ভিদের পুরো শরীর দিয়েই প্রচ্ছেদন হতে পারে। তাহলে প্রচ্ছেদন হতে পারে কোন দিক দিয়ে? উদ্ভিদের পুরো শরীর দিয়ে। পুরো শরীর দিয়ে বাষ্পাকারে পানি বের হয়ে যেতে পারে। যদি পাতা দিয়ে বের হয়, এই যে পাতার মধ্যে যে ছোট ছোট ছিদ্র, সেইটাকে বলা হবে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, মানে পাতা থেকে পানিগুলো বের হয়ে গেল বাষ্প আকারে। এবং বেশিরভাগ 95%-এর বেশি প্রচ্ছেদনই এই প্রক্রিয়ায় হয়। এইটার নাম হলো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। আরেকটা হলো উদ্ভিদের ত্বক, যেই জায়গায় যে কোনো ধরনের ত্বক, এই যে ডাল, উদ্ভিদের ডাল আছে, ধরো এই ডালের মধ্যে এই হলো পাতা, ডালের মধ্যে এইগুলো হলো পাতা, এই যে ডাল, এই ডালের যে ত্বক, উদ্ভিদের যেই জায়গায় ত্বক আছে, উদ্ভিদের যে কোনো ত্বক থেকে এরকম বাষ্পাকারে পানি বের হয়ে যেতে পারে, সেটার নাম হবে ত্বকীয় প্রচ্ছেদন। আর আর আরেকটা প্রচ্ছেদন আছে, যেটা ছবি দেখতে হবে, না হলে জিনিসটা বুঝবা না। ছবিটা দেখলে আশা করি বুঝবা। এই যে তাকায় দেখো, বিভিন্ন উদ্ভিদের, এই যে বিভিন্ন উদ্ভিদটা মোটা হতে হতে জায়গায় জায়গায় এরকম ফেটে যায়। এই যে দেখো জায়গায় জায়গায় এরকম ফেটে যায়। এই গাছটা তো তুমি ভাই জীবনে বহুবার দেখছো, কোথাও না কোথাও তো এরকম গাছ দেখেছোই, তাই না? তো এই যে জায়গায় জায়গায় ফেটে গেল, এই যে জায়গায় জায়গায় ফেটে গেল, এই যে জায়গায় 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 ফেটে যায়, এই জায়গায়
এদেরকে বলে লেন্টিসেল। এদেরকে কি বলে? এদেরকে বলে লেন্টিসেল। এদেরকে বলা হয় লেন্টিসেল। তাহলে এই যে ফাটা জায়গাটা, ভেতর থেকে বাষ্প এদিক দিয়ে বের হয়ে আসবে, এদিক দিয়ে বের হয়ে আসবে এই ফাটা জায়গাগুলো দিয়ে। তুমি তোমার গাছে যে বাকলে তুমি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত গাছ দেখো, সেটা যদি এরকম ফেটে ফেটে যায়, এই ফাটা জায়গাটাকে কি বলা হবে? এই ফাটা জায়গাটাকে বলা হবে লেন্টিসেল। এবং প্রিয় ছোট ভাইয়া আপুটা, এই লেন্টিসেল থেকে যে পানি বের হয়ে যেতে পারে বাষ্প আকারে, এটাকে বলা হবে লেন্টিকুলার প্রস্বেদন। তাহলে প্রস্বেদন কয় রকম? প্রস্বেদন 3 রকম। একটা হলো পাতার মাধ্যমে, পাতার যে রন্ধ্র সেটা, এটা হলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। ত্বকীয়, যে কোনো জায়গায় ত্বক, ত্বকের অপর নাম কিউটিকল। আরেকটা হলো লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিকুলার প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন। 1 মিনিট, ক্যামেরাটা একটু কেমন যেন করছে। রিফাত এদিকে আসো, সবাই 1 মিনিট। ওকে, ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে। এফপিএস অনেক কমে গেছে, ফ্রেম রেট অনেক কমে গেছে, ফ্রেম রেট একটু বাড়াই দাও। এই যে কি একটা ঢেউ খেলানো যাচ্ছে না, এই জিনিসটা দূর করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ওটা আমি ঠিক করছিলাম। এটা কমা বাড়া করলে রাখো, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো ফাইন। তাহলে 3 প্রকার। তাহলে লেন্টিকুলার কি? কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে। তাহলে লেন্টিসেল কি? কাণ্ড যখন ছোট থেকে বড় হয়, কাণ্ডটা যখন বড় হয়, চারপাশে সেকেন্ডারি বৃদ্ধি হয়, মোটা হয়, তখন কাণ্ড জায়গায় জায়গায় ফেটে যায়। এই ফেটে যাওয়া জায়গাগুলোর নাম কি? এই ফেটে যাওয়া জায়গাগুলোর নাম হলো লেন্টিসেল। আমরা কি লেন্টিসেল বুঝতে পেরেছি? তাহলে প্রস্বেদন কয় প্রকার? এইটা একটা এমসিকিউ। প্রস্বেদন কয় প্রকার এবং কোনটা প্রস্বেদনের প্রকারভেদ না, একটু তাকায় দেখো ভাইয়ারা। দেখো, ইংরেজি নামটা পড়তে হবে, সবাই মনোযোগ দাও। দেখো, পত্ররন্ধ্রের অপর নাম কি? স্ট্রোম্যাটাল। ইংরেজিটা কিউটিকুলার বা ত্বকীয়, লেন্টিকুলারটা লেন্টিকুলার। নাম কিন্তু এই জায়গায় প্রস্বেদন প্রকার 3টা, কিন্তু নাম কয়টা? স্ট্রোম্যাটাল, কিউটিকুলার ধরলে মোট 5টা নাম। নামগুলো যাতে মনে থাকে, এমসিকিউ কিন্তু এভাবেই আসবে। তাহলে পত্ররন্ধ্রীয় কোন দিক দিয়ে প্রস্বেদনটা হবে? পাতার রন্ধ্র দিয়ে। পত্ররন্ধ্র শব্দটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ পত্ররন্ধ্র? তাহলে এই যে পাতার যে ছোট ছোট ছিদ্র, পাতার যে ছোট ছোট ছিদ্র, সেটার নামই হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রর বিষয়ে আমরা আরো পড়ালেখা করব। এই দিক দিয়ে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। সাদিয়া আক্তার মিম, শিহাব হাসান, নাবিলা আক্তার, নূর হুসনাইন। আমি ওয়েব অ্যাপে কোনো রেসপন্স পাচ্ছি না। ওয়েব অ্যাপ কি বন্ধ হয়ে গেছে? ফেসবুকে কোনো রেসপন্স পাচ্ছি না। এটা কি বন্ধ হয়ে গেছে? আমি কি ক্লাস ঠিক নিচ্ছি? রেসপন্স না পেলে তো বুঝতে পারবো না। ওকে, ঠিক আছে। তাহলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হলো প্রধান প্রস্বেদন। হোয়াট ইজ প্রধান প্রস্বেদন? মানে এইটার মাধ্যমেই দেখো কত পার্সেন্ট, প্রায় 95 থেকে 98% প্রস্বেদন এই প্রক্রিয়ায় হয়ে থাকে। এইটা হলো, সেজন্য পাতাই হলো প্রস্বেদনের প্রধান অঙ্গ। এমসিকিউ ডিরেক্ট পরীক্ষায় চলে আসবে। ডিরেক্ট পরীক্ষায় চলে আসবে এমসিকিউ। পাতাই প্রস্বেদনের প্রধান অঙ্গ, পাতাই প্রস্বেদনের প্রধান অঙ্গ, ডিরেক্ট পরীক্ষায় চলে আসবে।
ঠিক আছে, কথা পরিষ্কার? ওকে, ফ্যান্টাস্টিক। নাহিদ, ফেসবুকে সব দেখতে পাচ্ছ কিনা? তাহলে এখানে আমরা দেখি যে পাতার মাধ্যমে কত পার্সেন্ট প্রশোধন হয়। উত্তর হবে 95 থেকে 98। ভাইয়া এইটা এমসিকিউ আসবে, 95 থেকে 98 স্পষ্ট করে লিখে দিলাম। তাকায় দেখো। এছাড়া এই যে পাতা বলতে দেখো শুধু পাতা না, দেখো ফুলের বৃতি যেটা সবুজ, পাপড়ি, এগুলাতেও পত্ররন্ধ্র থাকে। যদিও নামটা পত্ররন্ধ্র, কিন্তু বৃতি এবং ফুলের পাপড়ি এগুলোর মধ্যেও এই ছিদ্রটা থাকতে পারে। আচ্ছা, ডান। এইবার ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন, এখান থেকে কি পড়তে হবে? তুমি এখানে তাকায় দেখো, ত্বকের অপর নাম কিউটিকুলার। কিউটিকল শব্দের অর্থ কিউটিকল। কিউটিকল শব্দের অর্থ হলো ত্বক। কিউটিকল শব্দের অর্থ হলো ত্বক। আমি কারো রেসপন্স দেখতে পাচ্ছি না। তানভীর, নাহিদ, তোমাদের একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, এখন তুমি একটু তাকায় দেখো, 95 থেকে 98 যদি হয়েই যায়, 95 থেকে 98% হলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, তাহলে থাকলো কত? 2 থেকে 5%। এই 2 থেকে 5% হলো ত্বকীয় প্রস্বেদন। দেখো একটু তাকিয়ে, এই যে দেখো 2 থেকে 5% হলো ত্বকীয় প্রস্বেদন। এখন ত্বকীয় প্রস্বেদন খুবই গুরুত্বপূর্ণ। ত্বকীয় প্রস্বেদন খুবই গুরুত্বপূর্ণ। কেন? কেন খুবই গুরুত্বপূর্ণ? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ত্বকীয় প্রস্বেদন কেন গুরুত্বপূর্ণ? এখান থেকে একটা এমসিকিউ। এটা প্রথম কথা হচ্ছে, ত্বকীয় প্রস্বেদন কতটুকু হয়, কয়টা পানির কণা এই দিক দিয়ে যায়? উত্তর হলো 2 থেকে 5%। 2 থেকে 5টা পানির কণা এই দিক দিয়ে যায়। এখন প্রশ্ন হলো যে এইটা কেন গুরুত্বপূর্ণ? এইটা কেন গুরুত্বপূর্ণ? তুমি এই জায়গায় তাকায় দেখো, এখানে একটা টার্ম দেওয়া আছে। দেখো, উদ্ভিদের দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য এর বাইরের ত্বকের উপরে একটা কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থ থাকে, যার নাম কিউটিকল। ভাই, তাহলে এখানে এখানে একটা বিশাল শব্দ আছে, এই শব্দটা নিয়ে প্রায়ই কনফিউশন হয়। কিউটিন, কিউটিন থেকে তৈরি হয় কিউটিকল। এইটা কি জাতীয় পদার্থ? এটা চর্বি জাতীয় পদার্থ, স্নেহ জাতীয় পদার্থ। তোমরা সবাই জানো তেল আর জলে মেলে না, তেলে জলে মেলে না। তার মানে ধরো একটা গাছ বা কোনো কিছু, এর উপরে তুমি যদি কিউটিকলের আস্তরণ দিয়ে দাও, এই রকম চর্বি জাতীয় বা মোম জাতীয় একটা আস্তরণ দিয়ে দাও, তাহলে ভেতরের যে পানিটা সেটা কিন্তু আর বাইরে যেতে পারবে না, কারণ এটাকে বিকর্ষণ করে ভেতরেই রেখে দিবে। বাইরে থেকে কুছ আন্দার না আ সকে, ঘর সে কোই বাহার না যা সকে। বুঝতে পারলাম? বাইরে থেকে ভেতরে যেতে পারবে না, ভেতর থেকে বাইরে যেতে পারবে না, কারণ চর্বি, স্নেহ জাতীয় পদার্থ পানিকে বিকর্ষণ করবে। আচ্ছা, বিকর্ষণ না হয় করলো, ওকে, কিউটিকল চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ বিকর্ষণ করবে। আচ্ছা, বিকর্ষণ করলো, আমি আপনার কথা মানলাম যে বিকর্ষণ করলো। তাহলে দেখো, কিছু কিছু গাছে, কিছু কিছু উদ্ভিদে এই কিউটিকলটা মোটা। যে সকল উদ্ভিদে এই কিউটিকলটা অনেক মোটা, তাদের শরীর থেকে এই ত্বকীয় প্রশোধন, তাদের শরীরে ত্বকীয় প্রশোধন কম হবে। আর যে সকল উদ্ভিদে এই কিউটিকলটা পাতলা, এই মোমের আস্তরণটা পাতলা, তাদের শরীরে এই ত্বকীয় প্রশোধন বেশি হবে। তো এই জন্য মরু যে উদ্ভিদগুলো, মরু উদ্ভিদ, মরু যেমন মরুভূমি, মরু বলতে মরুভূমির যে উদ্ভিদ, তাহলে তোমরা বুদ্ধি করে বলো তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, মরুভূমির উদ্ভিদে কিউটিকল মোটা হয় নাকি পাতলা হয়? বুদ্ধি করে বলো, মরু উদ্ভিদে কিউটিকল মোটা হয় নাকি পাতলা হয়? চিন্তা করে বুদ্ধি করে বলো। সাদিয়া আক্তার মিম বলেছে মরু উদ্ভিদে হয় পাতলা। জান্নাতুল মামা বলো মরু উদ্ভিদ, একটু বেসিক খাটাও, একটু চিন্তা করো, জাস্ট একটু মন দিয়ে চিন্তা করো। মরুভূমিতে এমনি পানি নাই, যতটুকু পানি আছে সেইটাও যদি সে প্রস্বেদন করে বের করে দেয়, তাহলে তো না খায় মরে যাবে। সেই জন্য মরু উদ্ভিদ চায় তার শরীরে যতটুকু পানি আছে সেটাকে ধরে রাখতে। সেই জন্য মরু উদ্ভিদে প্রচন্ড মোটা কিউটিকল থাকে, যাতে তার ত্বকীয় প্রশোধন একদম কম হয়। যেমন মরু উদ্ভিদ কোনটা সবচেয়ে কমনলি তোমরা দেখতে পাও? এই যে ফণিমনসা, কাঁটাযুক্ত, তাই না? তারপরে অ্যালোভেরা,
তোমরা মেয়েরা অ্যালোভেরা মাখে, অ্যালোভেরার উপরে ত্বকটা কি প্রচন্ড মোটা, তাই না? তাহলে এদের যাতে প্রস্বেদন কম হয় সেই জন্য বাইরে কিউটিন বা কিউটিকলটা অনেকটা মোটা হয়। আর মরুর উল্টা কি, এই যে বাংলাদেশ বা আর্দ্র এলাকা যেখানে অনেক বেশি পানি আছে, যেগুলো জলীয় এলাকা, সেই জায়গার উদ্ভিদগুলার কিউটিকলটা হয় পাতলা, যাতে পানি সে সহজে বের করে দিতে পারে, যাতে তার শরীরে পানি জমে সে নিজে ফুলে না ওঠে। দেখো এই কথাটাই বলা হয়েছে, তুমি এখানে তাকায় দেখো। তাহলে কিউটিন হলো স্নেহ জাতীয় পদার্থ। এখন যে সকল উদ্ভিদ আর্দ্র ভেজা বা ছায়াময় এলাকায় জন্মায় তাদের কিউটিকল পাতলা হয় এবং এদের ত্বকীয় প্রশোধনের হার বেশি। আর মরু উদ্ভিদ, দেখো এই যে তাকায় দেখো, তাহলে মরু উদ্ভিদের কিউটিকল কি, কিউটিকল বেশ পুরু, সেই জন্য ত্বকীয় প্রশোধন অত্যন্ত কম। এই তো ভাইয়া, কথাটা পরিষ্কার। এখন আমি ওই যে টবের যে গাছটার কথা বলছিলাম, টবের যে গাছটা, টবের ওই গাছটাতে আমি তো প্রতিদিন পানি দিতাম, ও আর্দ্র এলাকার গাছ, ওর ভাইয়া কিউটিকলটা পাতলা, কিন্তু আমি তো কুরবানির ঈদে বাড়ি চলে গেছি, ওকে তো আর পানি দেইনি। ওর কিন্তু ত্বকীয় প্রশোধন পুরাপুরি চালু ছিল, এবং ত্বকীয় প্রশোধন পুরাপুরি চালু থাকে, ওর শরীর থেকে যা পানি ছিল সেটা বাইরে চলে গেল। সেই জন্য দেখো দেখো অত্যধিক শুষ্ক অবস্থা, ওই যে অত্যধিক শুষ্ক অবস্থা মানে কি, আমি প্রথম দিন পানি দিলাম না, দ্বিতীয় দিন বাড়ি দিলাম না, তৃতীয় দিন পানি দিলাম না, তারপরেও চালাই নিল, কিন্তু চতুর্থ দিন ও আর চলতে পারছে না। ওর উচিত ছিল পানির যতটুকু পানি আছে সেটাকে ধরে রাখা, কিন্তু না, ও ও এটা পার করে দিবে। কেন পার করে দিবে? কারণ আমরা একটু পরে জানবো, একটা মজার কথা জানবো। কি মজার কথা? এইখানে তুমি তাকায় দেখো, মজার কথাটা হলো এইটা, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন এবং ত্বকীয় প্রস্বেদনের পার্থক্য কি দেখো তো। পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে প্রস্বেদন বন্ধ হয়ে যায়, আর পত্ররন্ধ্র, এটার সাথে তো পত্ররন্ধ্রের সম্পর্ক নাই, পত্ররন্ধ্র বন্ধ থাকলেও প্রস্বেদন চলতে পারে। এখন তোমরা আমাকে কি বলতে পারবা যে একটা উদ্ভিদের পত্ররন্ধ্র খোলার সময় কয়টা? এটা মনে হয় গত ক্লাসে পড়াইছিলাম। পত্ররন্ধ্র খোলার সময় কয়টা মনে আছে? একটা উদ্ভিদের পত্ররন্ধ্র কখন খোলা থাকে? মনে আছে? কার কার মনে আছে? পত্ররন্ধ্রের অফিস টাইম কয়টা? পত্ররন্ধ্র ভাইয়া সকাল 10টা থেকে 11টা এবং বেলা 2টা থেকে 3টা, এই 2 ঘন্টা, এই 2 ঘন্টা সে পূর্ণ খোলা থাকে, 100% খোলা। আর দিনের বাকি সময় আংশিক খোলা। দিনের বাকি সময় 12 ঘন্টা যদি দিন হয়, তাহলে 2 ঘন্টা থাকে পূর্ণ খোলা, বাকি 10 ঘন্টা থাকে আংশিক খোলা। আর আর বন্ধ থাকে রাতের বেলা। তাহলে এখন মজার একটা কথা দেখো, ওই যে আমার যে টবের গাছটা, ওকে তো আমি পানি দেইনি, ওকে তো আমি পানি দিচ্ছি না, তো দেখা যাবে যে রাতের বেলা কিন্তু আর পানি বের করছে না, কারণ ওর পাতা দিয়ে সে আর পানি বের করছে না, কারণ রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ, ফলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনও বন্ধ হয়ে যাবে, কিন্তু তার ত্বকের মাধ্যমে পানি কিন্তু তখনও বের হয়ে যেতে থাকবে, ওই জায়গায় আটকাবার কেউ নাই। এই জন্য বলা হয় এইটা এইটা এই জন্য গুরুত্বপূর্ণ। দেখো অনেক সময় অত্যধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু ত্বকীয় প্রশোধন চলতে পারে এবং এই জন্য গাছটা মরে যাইতে পারে। এই জন্য এই ত্বকীয় প্রশোধনকে আমরা এতটা গুরুত্ব দিয়ে পড়বো। এখান থেকে যা পড়ালে এমসিকিউ আসবে, কিউটিকল রিলেটেড প্রশ্ন আসবে, আর্দ্র এলাকার উদ্ভিদ নিয়ে প্রশ্ন আসবে, মরু এলাকার উদ্ভিদ নিয়ে প্রশ্ন আসবে। আমরা কি তথ্যটা বুঝতে পেরেছি? তাহলে দেখো তো এটার মধ্যে পার্থক্য কি। প্রস্বেদন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, যেই জায়গায় পাতা এবং রন্ধ্র। প্রস্বেদন কিউটিকলের মাধ্যমে ঘটে, কিউটিকল ত্বকের উপরের ওই যে কিউটিকল, এটার প্রস্বেদন 95 থেকে 98, এইটা 2 থেকে 5 বা আরো কম। এখানে পত্ররন্ধ্রের মধ্যে থাকে রক্ষী কোষ, এটা গত চ্যাপ্টারের আলোচনা। এখানে রক্ষী কোষের কোনো ভূমিকা নেই, কারণ এই জায়গায় তো কিউটিকল। আমরা কি বুঝতে পারলাম?
এখন মরু উদ্ভিদ যদি নিয়মিত পানি দেয় তাহলে কি কোনোভাবে তাদের কিউটিকল পাতলা হতে পারে? হতে পারে, মরু উদ্ভিদের কিউটিকল পাতলা হতে পারে যদি নিয়মিত বলতে এটা কয়েকশো বছর বা অ্যাটলিস্ট কয়েক বছর ধরে তোমাকে পানি দিতে হবে, দিতে থাকতে হবে যাতে ওর জিনটাই পরিবর্তন হয়ে যায়। ওর যে কিউটিকল মোটা, এটা তো জিনগতভাবেই, ওর বাপ দাদাদের কিউটিকল মোটা ছিল, দাদাদের কিউটিকল মোটা ছিল, ওর তো জিনগতভাবে ওর জেনেটিক পরিবর্তন করতে হলে তোমাকে আরও 10, 20, 30 বা 100 বছর ধরে পানি দিতে হবে যাতে ও এখানে বেঁচে থাকে এবং পানি প্রশোধন করতে বাধ্য হয়। তখন দেখবা যে ওর বংশধরদের নতুন গাছগুলোতে কিউটিকল পাতলা হয়ে গেছে। বুঝাতে পারলাম সাদিয়া আক্তার মিম? সাদিয়া আক্তার মিম একটা ওয়েবে প্রশ্ন করেছে, আচ্ছা, যে মরু উদ্ভিদের কিউটিকল পাতলা করার উপায় কি? তাহলে দেখো তো, এইগুলো তোমরা নিজেরাও পড়ে বুঝতে পারতা, বাট আমি লাইনের ভেতরের কথাগুলো তোমার ব্রেনের মধ্যে ঢোকাই দিলাম। এগুলো রিডিং পড়লে যে কেউ বুঝতে পারবে, কিন্তু যে কেউ বুঝতে পারলেও এখানে আরো গভীরভাবে কিভাবে বোঝা যায়, আমরা মেডিকেলের জন্য কিভাবে বুঝে ফেলতে পারি, আমি সেই চেষ্টাটা মাত্র তোমার জন্য করলাম। আমরা কি সবাই বুঝতে পেরেছি? এইবার লেন্টিকুলার প্রশোধন, আমি যে কথাটা তোমাকে বললাম, উদ্ভিদ যখন পাশে মোটা হওয়াটাকে বলা হয় উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি। উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়, সেই সেকেন্ডারি বৃদ্ধি হলে জায়গার বাইরের যে, আমরা সহজ বাংলায় এটাকে কি বলি, আমরা বলি গাছের বাকল। বাকলের অপর নাম কর্ক টিস্যু। বাকলের অপর নাম কি তুমি লিখে রাখো, কর্ক টিস্যু মানে কি? বাকল। বাকলের অপর নাম কর্ক টিস্যু। জায়গায় ফেটে গিয়ে লেন্টিসেল তৈরি হয়। এই লেন্টিসেল দিয়ে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তবে খুব অল্প পরিমাণে পানি, মাত্র 1% পানি এই দিক দিয়ে যায়, এবং এই লেন্টিসেলের মাধ্যমে দিনরাত সবসময় লেন্টিকুলার প্রশোধন চলতে থাকে। আর এই লেন্টিসেলগুলো কোন স্তরে অবস্থান করে? পেরিডার্ম স্তর। এটা একটা এমসিকিউ আসবে, তোমরা বলবো ভাইয়া পেরিডার্ম স্তর কোনটা? ওই যে একদম বাইরের বাকলের স্তরটা, এটাকে বলে পেরিডার্ম। পেরি শব্দের অর্থ চারপাশ, ডার্ম শব্দের অর্থ ত্বক। সবার বাইরের বাকলের ত্বকটাকে বলা হয় পেরিডার্ম। তাহলে আমরা এগুলো থেকে এতক্ষণ যা পড়লাম, এগুলো থেকে এমসিকিউ আসবে। দেখি তো তোমরা কেমন শিখলা। তোমাদের সত্য মিথ্যা টেস্ট করা যাক। তোমরা আমাকে বলো কতটুকু শেখা হলো, তোমরা আমাকে বলবা। তোমরা আমাকে বলবে এগুলো সত্য নাকি মিথ্যা। এগুলো ট্রু নাকি ফলস? এগুলো ট্রু নাকি ফলস বলো। কে কে উত্তর দিয়েছে? নাবিলা নবিউ ভাই, আপনি ক্লাসের স্লাইড এইগুলা, আমি তো মূল বই থেকে সবসময় পড়াই, আলাদা করে স্লাইড দেওয়ার কি আছে? সবাই উত্তর দাও, সবাই, কারোটা দেখবা না।
তাহলে পত্ররন্ধ্র দিনে পূর্ণ খোলা থাকে না, দিনে আংশিক খোলা থাকে, সব সময় কিন্তু পূর্ণ খোলা থাকে না। মরু উদ্ভিদের কিউটিকল মোটা, এটা সত্য, হ্যাঁ কিউটিকল মোটা, এগুলোই মেডিকেল ভর্তি পরীক্ষা আসে এবং পোলাপানের মাথা ঘুরে যায়। আর লেন্টিসেল তৈরি হয় সেকেন্ডারি বৃদ্ধির ফলে। এখন এই লাইনগুলা যে বুঝে পড়বে না, তোমার কি আসলেই মনে হয় পরীক্ষার হলেও পারবে? তোমার কাছে এখন এটাকে সহজ বলে মনে হচ্ছে, তোমার কাছে এগুলোকে অনেক সহজ বলে মনে হচ্ছে কারণ আমরা এটা পড়লাম, কিন্তু তুমি যেই ছেলেটা পড়েনি তাকে এই তিনটা যেই চ্যাপ্টারটা শেষ করছে, তুমি তোমারই ক্লাসের যে কাউকে এই তিনটা তথ্য দাও, তুমি এই তিনটা তথ্য দাও, বা এই যে আমি এটা ব্যাক করে নিচ্ছি, তোমরা এইটা একটা স্ক্রিনশট নিয়ে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দাও। আমরা এটা যখন শুধু তোমাদের জন্য প্রশ্ন রাখছিলাম সেইটার জন্য তোমরা পোস্ট করে দাও, এই যে এই অংশটা বলো সত্য মিথ্যা বলো, এইটার একটা স্ক্রিনশট নিয়ে ডিএমসি ড্রিমার্স গ্রুপে দাও, দেখো কতজন সঠিক উত্তর দেয়। দেখবা যে প্রথমজন কেউ যদি সঠিক উত্তর দেয়, 4টা মানুষ কপি করে করে উত্তর সঠিকভাবে দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে কেউ এটা সঠিকভাবে পারবে না, কারণ যদিও এখানে লাইনগুলো বাংলা লাইন, বাংলায় লেখা, কিন্তু এগুলোতে কনসেপ্টের ব্যাপার আছে, তুমি যদি না বুঝো তুমি পরীক্ষায় ঠিকঠাক মতো সত্য কথা তুমি উত্তর করতে পারবে না। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কথা। তাহলে এইটুকু আমরা সবাই পারবো, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই পারবা। এখন এই জায়গায় আমরা কি নিয়ে পড়ালেখা করব? এখন আমরা পড়ালেখা করব পত্ররন্ধ্র নিয়ে। আগামী 5 মিনিট আমরা কি নিয়ে পড়ালেখা করব? আগামী 5 মিনিট আমরা পত্ররন্ধ্র নিয়ে পড়ালেখা করব। স্টোম্যাটা, পত্ররন্ধ্র বা স্টোম্যাটা। ওকে, পত্ররন্ধ্র বা স্টোম্যাটা শব্দটার দিকে তাকাও, স্টোম্যাটা, এইরকমই একটা একটু পরে পার্থক্য পড়বো স্ট্রোমেটা বনাম স্ট্রোমা। সো শব্দটা যেহেতু গুরুত্বপূর্ণ, তুমি শব্দটা শুরু থেকেই গুরুত্ব দিয়ে শোনো। স্ট্রোমেটা ভার্সেস স্ট্রোমা, এখানে একটা আর আছে যেটা এই জায়গায় নাই। এখন ভবিষ্যতে তুমি যেখানে স্টোমা কথাটা পাবা, স্টোমা, এই স্টোমা শব্দের অর্থ ভাইয়া ছিদ্র বা মুখ। কত জায়গায় স্টোমা শব্দটা আছে, কত জায়গায়, তোমাকে আমি 2-1টা জায়গার উদাহরণ দেই। হাইড্রার হাইপোস্টোম, স্টোম মানে মুখ, স্টোমা। প্রাণীর বিভিন্নতা, ন্যাথোস্টোমাটা। এই যে দেখো ওখানেও শব্দটা স্টোম্যাটা, এটা দ্বারা কি পত্ররন্ধ্র বোঝায় না। ন্যাথোস্টোমাটা মানে যার মুখে চোয়াল আছে, ন্যাথোস মানে চোয়াল, তাহলে ন্যাথোস্টোমাটা। এই স্টোমা কথাটা যেখানেই পাবা বুঝে নিবা এটা দ্বারা বোঝানো হয়, এইটা দ্বারা বোঝানো হয় ছিদ্র বা মুখ। তাহলে স্টোমাটা মানে কি ছিদ্র, ছিদ্রটা কোথায় থাকবে? যেখানেই থাকবে স্টোমাটা ছিদ্রটা, দেখো এই যে পাতার মধ্যে যদি ছিদ্রটা থাকে তখন তাকে আমরা বলবো পত্র ছিদ্র। ছিদ্রর ভালো বাংলা হলো পত্ররন্ধ্র। দিন শেষে জিনিসটা আসলে কি? এটা কিছুই না, এটা হলো পাতার মধ্যে ফুটা 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 ছিদ্র, যাতে ভেতর থেকে বাতাসটা বাইরে চলে আসতে পারে, বাষ্পটা বাইরে চলে আসতে পারে, বাইরে থেকে গ্যাস পাতার ভেতরে যেতে পারে। এইটাই হলো, এটার নামই পত্ররন্ধ্র। এখন ছোট্ট জিনিস, এটা অলরেডি আগের ক্লাসে আলোচনা হয়েছে। এই পত্ররন্ধ্র দেখতে কেমন, আমরা এটা অলরেডি বিভিন্ন জায়গায় এই জিনিস আলোচনা করা হয়ে গেছে। পত্ররন্ধ্র দেখতে কেমন? পত্ররন্ধ্র দেখতে এইটা, আমরা 2টা কোষ আঁকবো, একটা কোষ 2টা কোষ, 1 2 3 4, 1 2 3 4, এগুলো কি দিলাম 1 2 3 4, এই 2টা হলো কোষ, এইগুলার কোষের নাম হলো রক্ষী কোষ। 1 2 3 4 4টাই দিতে হবে এমন কিছু না, আমি দিলাম আর কি। এই যে এই জিনিসগুলো দিলাম এগুলোর নাম হলো ক্লোরোপ্লাস্ট, এগুলোর নাম হলো ক্লোরোপ্লাস্ট। আর এটা যেহেতু কোষ তার মানে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, এইটা হলো এই কোষের নিউক্লিয়াস। তো ভাইয়া এই যে 2টা কোষ, এই কোষের এই মাঝের জায়গাটা এইটা ফাঁকা, এই মাঝের ফাঁকা জায়গাটার নাম হলো পত্ররন্ধ্র। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই কোষগুলা, এই কোষটা এখন এইভাবে আছে বলে মাঝে ফাঁকা জায়গা, এই কোষ 2টা যদি এই রকম হয়ে যায়,
টান টান হয়ে গেল, তাহলে কি আর মাঝের ফাঁকা জায়গাটা থাকবে? থাকবে না। আর কোষ দুটা যখন আরাম করতেছে, কোষ দুইটা যখন আরাম করছে, তখনই কিন্তু এই ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে। তার মানে পত্ররন্ধ্র আসলে কিছুই না। পত্ররন্ধ্র হলো, আমরা দেখব যে রক্ষী কোষের মাঝে একটা ফাঁকা জায়গা, রক্ষী কোষের মন ভালো থাকলে সেটাকে খুলে দেয়, রক্ষী কোষের মন খারাপ থাকলে সেটাকে বন্ধ করে দেয়। এখন তুমি তো পরীক্ষার হলে গিয়ে ভাইয়া এই মন খারাপ বা মন ভালো এই কথাটা লিখতে পারবা না, তাহলে তোমাকে কি লিখতে হবে? দেখো, রক্ষী কোষের স্ফীতি অথবা শিথিল অবস্থা খোলা বা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে। তুমি এই জায়গায় তাকায় দেখো, রক্ষী কোষগুলো যখন স্ফীত হয় তখন পত্ররন্ধ্র খুলে যায়, আর রক্ষী কোষগুলো যখন শিথিল হয়ে যায় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে এখন এইখানে দেখো রক্ষী কোষ, এই জায়গাতেই পড়াচ্ছি, এই যে রক্ষী কোষ, রক্ষী কোষগুলা যখন, এই রক্ষী কোষগুলা দেখো তো, এই দেখো এরা এখানে দেখো চিকন আর এই জায়গায় দেখো মোটা, তার রক্ষী কোষগুলা যখন ফোলা তখন মনে রাখবো আমরা এরা খোলা, পত্ররন্ধ্র তখন হয়ে যায় খোলা। আর রক্ষী কোষ যখন শিথিল তখন হয়ে গেল বন্ধ। খোলা ফোলা মনে রাখলেই হবে। তাহলে ফোলা মানে খোলা। হোয়াট ডাজ ইট মিন বাই ফোলা? ফোলা মানে হলো ভাইয়া রক্ষী কোষগুলো এইভাবে ফুলে যাওয়া, ফুলে যাওয়া, ফুলে গেলে এই যে দেখো এই সাইডটা এইভাবে চেপে যায়, ফলে মাঝখানের এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, আর তারপর খোলা ভাবটা কমে গেল, এই রকম এরা সোজা হয়ে গেল। তাহলে আমরা সবার আগে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার 1 নাম্বার প্রসেস কি? আমরা কিন্তু সিকিউ এর মধ্যে ঢুকে গেছি। এই চ্যাপ্টার, এই টপিকের যে সিকিউটা আসবে সেইটা আমরা আলোচনা করা শুরু করছি। সেই টপিকটার নাম কি? পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। তুমি সবার আগে হেডলাইন লিখবা যে পত্ররন্ধ্র খোলে কখন? যখন রক্ষী কোষগুলো ফুলে ওঠে বা স্ফীত হয়। আর পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় কখন? যখন তারা আরাম করা শুরু করে, শিথিল হয়ে যায়। আমরা সবার আগে এই লাইনটা আগে এটা মনে রাখতে পারবো কিনা তোমরা আমাকে বলো, এইটুকু মনে রাখতে পারবা কিনা, এইটুকু বুঝে আসলো কিনা কমেন্ট করো। এরপর কখন খুলবে, কখন ফুলবে, কখন ফুলবে এটা আমরা জানবো। দ্রুত বলো, দ্রুত বলো, বুঝতে আগে এই শব্দটা বুঝতে পেরেছি কিনা। আমরা কিন্তু একদম মেইন ঢুকে গেলাম। ওকে, সাদিয়া বলেছে বুঝতে পেরেছি, নাবিলা নাবু তুমি বুঝতে পেরেছো কিনা। এখন তাহলে এইটুকু আমরা আপাতত বুঝলাম। এখন তোমরা পড়বা কেন রক্ষী কোষ ফুলে যাবে, কেন রক্ষী কোষ শিথিল হয়ে যাবে। এখন ভাইয়া এই যে রক্ষী কোষ কেন ফুলে যায়, কেন শিথিল হয়ে যায়, এইটা নিয়ে এক একজন বিজ্ঞানী এক এক রকম মতবাদ দিয়েছে। তোমাদেরকে জাস্ট বইয়ের মধ্যে দেখাই, দেখো বিজ্ঞানী ভন মোল তিনি একটা মতবাদ দিয়েছেন, বিজ্ঞানী লয়েড তিনি একটা মতবাদ দিয়েছেন, তারপর বিজ্ঞানী সায়েরি তিনি একটা মতবাদ দিয়েছেন। তো এতজন মতবাদ দিয়েছেন, চিন্তা করা যায় কয়টা মতবাদ হয়ে গেল? মোল, লয়েড এবং সায়েরি। কিন্তু এই মতবাদগুলো এখন পাস্ট অ্যান্ড ক্লোজড, এই মতবাদগুলো এখন আলোচনা হবে না। যেমন আজ থেকে 1000 বছর আগে মানুষ যে যা পড়তো বিজ্ঞান সম্পর্কে, এখন কিন্তু সেগুলো পড়ে না, কারণ ভুল ধারণা চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলো পুরাপুরি ভুল না, কিন্তু এগুলার চেয়েও আধুনিক মতবাদ আছে। পরীক্ষায় তোমাকে আধুনিক মতবাদটাই লিখতে হবে, আধুনিক মতবাদটাই জানতে হবে। তাহলে তুমি তাকায় দেখো, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া, এই যে ভাইয়া এইটাই পরীক্ষায় আসবে। তাকায় দেখো, ছবির দিকে তাকায় দেখো, পত্ররন্ধ্র খোলা কি সুন্দর, পত্ররন্ধ্র বন্ধ কি সুন্দর দেখতে পাচ্ছি, খোলা এবং বন্ধ। এই ছবি দেখলেই পড়া হয়ে গেল। ছবিটা ভালো করে তাকাও, এই যে দেখো, দেখো তো চারপাশের এগুলো কি কোষ? এগুলোর নাম সহকারী কোষ। এই সহকারী কোষ থেকে রক্ষী কোষে যখন, ছবির দিকে তাকাও, সবাই কমেন্ট করো, দেখো তো কোন আয়নটা প্রবেশ করে, তোমরাই আমাকে বলো, এখনই পড়া শেষ করে দিব। তোমরা আমাকে বলো কোন আয়নটা প্রবেশ করে, কোন আয়নটা প্রবেশ করে? এই বেটারা কেউ কমেন্ট করিস না কেন? কোন আয়নটা সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করতেছে? যে মোহিতা বলেছে পটাশিয়াম আয়ন, ভেরি গুড। তাকায় দেখ,
পটাশিয়াম আয়ন ভেতরে প্রবেশ করে সহকারী কোষ থেকে রক্ষী কোষে। কোন আয়ন প্রবেশ করে? পটাশিয়াম আয়ন। এবং এই পটাশিয়াম আয়নের সাথে কে প্রবেশ করে? পানি। তাকায় দেখ, ভাই কথা তো সত্য। তাহলে পটাশিয়াম আয়ন যখন ঢুকে তার সাথে সাথে ভেতরে পানি ঢুকে, আর কে বের হয়ে যায়? পটাশিয়াম ঢুকলো, চার্জের সমতা রক্ষা করার জন্য কোন বেটা বের হয়ে গেল? বের হয়ে গেল হাইড্রোজেন। তাহলে পটাশিয়াম ঢোকে, হাইড্রোজেন বের হয়। পটাশিয়াম ঢোকে, হাইড্রোজেন, তুমি তাকায় দেখো হাইড্রোজেন আয়ন বের হয়। কারণ কে ঢোকে? কে ঢোকে? প্রোটন বের হয়, প্রোটন বের হয়। এই যে প্রোটন বের হলো, আর কে ঢুকলো? কে এর সাথে কে ঢুকলো? কে এর সাথে ঢুকলো? পানি। পানি ঢুকলে এটা ফুলে উঠলো, আর ফুলে উঠলে এই জায়গাটা ওপেন হয়ে গেল। ঠিক তার উল্টা ঘটনা ঘটে, পটাশিয়াম বের হয়ে যাবে, পানিও বের হয়ে যাবে, প্রোটন প্রবেশ করবে, আগের মতো সরু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই তিনটা লাইন সবার আগে ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে যে ভাই আমরা এই তিনটা লাইন আগে মনে রাখতে পারবো কিনা। তাহলে কে কে ঢুকলো, কে কে বের হলো, এইটুকু আমাদেরকে আগে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে দেখো বিজ্ঞানী ইমামুরা তিনি এই মতবাদটা দিয়েছেন। ইমামুরা বলেছেন এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য পটাশিয়াম আয়নের প্রবেশটাই হলো দায়ী। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা 2012 সালে এই প্রশ্নটাই আসছিল। আমি ওই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তোমাদের এই ভাইয়াটা, এবং আমি এটা দেখলাম যে আর এটা কোনো প্রশ্ন হলো পটাশিয়াম আয়ন। তবে তোমরা এখন এই টপিকটা যতটা বড় দেখছো, আমাদের সময় এই টপিকটা এতটা বড় ছিল না। আমাদের সময় শুধু আধুনিক মতবাদ ছিল, এবং ছোট্ট করে একটা লাইন লেখা ছিল যে আধুনিক মতবাদ অনুসারে এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য পটাশিয়াম আয়ন দায়ী। এই ব্যাখ্যাটা যে এখন পড়াবো, এই ব্যাখ্যাটা গত 2-3 বছর 4-5 বছর ধরে বইয়ের মধ্যে অ্যাড করা হয়েছে। তাহলে নাম হলো ইমামুরা, তিনি আয়নটাকে দায়ী করেছেন। কোন আয়ন? পটাশিয়াম আয়ন। এখন ভাইয়া ভালো করে তাকায় দেখো, তোমরা আমাকে বলো তো পত্ররন্ধ্র কখন খোলা থাকে? কখন খোলা থাকে, দিনে না রাতে? সবার আগে এই কমেন্টটা করো, তাহলে সবগুলো এক কথা একবার লিখতে পারবা। পত্ররন্ধ্র কখন খোলা থাকে? দ্রুত তোমরা, হ্যাঁ ভেরি গুড। তাহলে পত্ররন্ধ্র খোলা থাকে দিনে। তাহলে চলো পত্ররন্ধ্র খোলা আমরা এই পড়াটা এখন পড়ব। পত্ররন্ধ্র আলোতে কিভাবে খোলে, হেডলাইনের দিকে তাকাও। যখনই আলোর নীল অংশটুকু, আলো আমরা জানি আলোর মধ্যে, সাদা আলোর মধ্যে 7টা আলো থাকে, বেনি আ সহকলা, এর মধ্যে নীল অংশটুকু ব্লু লাইট যখন রক্ষী কোষের উপরে পড়বে, তখন পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করবে। তুমি প্রশ্ন করতে পারতা ভাই পটাশিয়াম আয়ন কেন ঢোকে? এইটা ওখানে মেকানিজম করে দেওয়া, এইটাই ওকে মেকানিজম করে দেওয়া, এইটাই হলো সিস্টেম। এই সিস্টেমেই দেওয়া। তুমি তো বলতে পারো যে ভাই ওই বিক্রিয়াটা কেন হয়? ওই বিক্রিয়াটা হয় নীল আলো পড়লে পটাশিয়াম ভিতরে প্রবেশ করে, এইটাই প্রকৃতির সিস্টেম। এবং এই যখনই পটাশিয়াম সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করলো, তখনই তুমি ওই জায়গায় দেখো ওই কোষের ভেতরের ঘনত্ব বেড়ে যায়, তাই না? কারণ আয়নের পরিমাণ বেড়ে গেল, ফলে পানির পরিমাণ তুলনামূলকভাবে কমে যায়। তখন চারপাশ থেকে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় রক্ষী কোষে প্রবেশ করে, ফলে রক্ষী কোষটা ফুলে যায়, পত্ররন্ধ্রটা খুলে যায়। তার মানে নীল আলো এই খোলাটা ত্বরান্বিত করে। যত বেশি নীল আলো দিবা তত বেশি পত্ররন্ধ্র খুলবে। পানির মতো সহজ কথা। নীল আলো পড়লো, পটাশিয়াম ঢুকলো, পটাশিয়াম ঢোকার ফলে ঘনত্ব বেড়ে গেল, আয়ন ঢুকলো, ঘনত্বটাকে স্বাভাবিক করার জন্য চারপাশ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পাশের সহকারী কোষ থেকে পানি প্রবেশ করলো। পানি প্রবেশ করা মানে কি? ফুলে যাওয়া, পেটটা ফুলে গেল, পত্ররন্ধ্রটা খুলে গেল। এইটাই হলো 1 নাম্বার পয়েন্ট। দ্যাটস ইট। এখন ভাইয়া কি সুন্দর কথা, আমরা সবাই বুঝে গেলাম। ঠিক আছে, কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে পটাশিয়াম, তাহলে নীল আলো পত্ররন্ধ্র খোলার জন্য দায়ী কে? এটা হলো 1 নাম্বার উপায়। তাহলে প্রিয় ভাইয়া আপুরা, একটা উপায় হলো নীল আলো। নীল আলোর সাহায্যে তুমি পত্ররন্ধ্রকে খুলতে পারবা। আরেকটা উপায় আছে, সেই উপায়টা কি? তুমি এখানে তাকায় দেখো, কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করা হয়? সালোক সংশ্লেষণের ফলে আমরা সবাই জানি সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে খাদ্য তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়। তো এটা তো কোষের মধ্যে হয়। ওই কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল, সেই কার্বন ডাই অক্সাইডটা থেকে কি তৈরি করে ফেলছে কোষ? খাদ্য। তার মানে কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ
কমে গেল। যখনই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায় তখনও কিন্তু কোষে পটাশিয়াম প্রবেশ করে, এবং যখনই পটাশিয়াম প্রবেশ করে ওই আগের সিস্টেম, পানি প্রবেশ করে এবং পত্ররন্ধ্র খুলে যায়। এবং একই সিস্টেম, তাকায় দেখো, আবার রক্ষীকোষ থেকে প্রোটন বের হয়ে গেলেও পটাশিয়াম প্রবেশ করে এবং পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে প্রিয় ভাইয়া বা আপুটা, খুব গুরুত্বপূর্ণ কথা, পত্ররন্ধ্র খুলে কখন কখন, কেন এতগুলো কথা বললাম, এটা থেকে এমসিকিউ আসবে, প্লাস তোমাকে লিখতে হবে পত্ররন্ধ্র খুলে কখন, যদি কে প্রবেশ করে, পটাশিয়াম আয়ন প্রবেশ করলে, পটাশিয়াম আয়ন প্রবেশ করলে, প্রোটন বের হলে, কার্বন ডাই অক্সাইড কমে গেলে, পানি, এই চারটা লাইন তুমি যদি লেখো তাহলেই পানি প্রবেশ করলে। এই চারটা হলো উপায়, একটা, দুইটা, তিনটা, চারটা। কে প্রবেশ করলে পানি প্রবেশ করবে, কার্বন ডাই অক্সাইড কমে গেলে কে প্রবেশ করবে, আলটিমেটলি পানি প্রবেশ করবে। এইটা বের হয়ে গেলে কে প্রবেশ করবে, আলটিমেটলি পানি প্রবেশ করবে। আলটিমেটলি প্রথমে এই ঘটনাটা ঘটবে, তারপরে এই ঘটনাটা ঘটবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটিতে পত্ররন্ধ্র খোলার শর্ত কি, এইভাবে বুঝে পড়লে তুমি এটা উত্তর করতে পারবা। এবং পরীক্ষায় এটা থেকেই এমসিকিউ আসবে, নিচের কোনটির ফলে পত্ররন্ধ্র খোলে না। কতভাবে প্রশ্ন বানাই দিবে, কে বের হয়ে গেলে, এইটা ঢুকলে, এইটা বেড়ে গেলে, এইটা কমে গেলে। এখান থেকে চাইলে 10 রকম ভাবে প্রশ্ন বানানো যায়। তোমাদের ব্রেনের মধ্যে কি তথ্যটা ঢুকাই দিছি? নাবিলা নাবু, ঘুরে ফিরে একই কথা, মেইন কথা পটাশিয়াম। ব্রেনের মধ্যে তথ্যটা ঢুকলো কিনা, তোমার ব্রেনের মধ্যে তথ্যটা ঢুকলে তুমি ফার্দার উত্তর করতে পারবা। ঠিক আছে, ওয়েব অ্যাপে যারা আছো, তাহলে এইটা যদি খোলার ঘটনা হয় তাহলে ভাই বের হওয়াটা তো পড়া শেষ হয়ে গেছে। পত্ররন্ধ্র বন্ধ, ঠিক তার উল্টা। পত্ররন্ধ্র বন্ধ কি, ঠিক তার উল্টা। পটাশিয়াম বের হলে, হাইড্রোজেন বা প্রোটন প্রবেশ করলে। কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে, পানি বের হয়ে গেলে, জাস্ট উল্টা কথা। পরীক্ষায় গুছায় এই কথাগুলো লিখতে পারলেই হলো, কখন খুলবে, কখন বন্ধ হবে, দ্যাটস ইট। আমি গ্যারান্টি দিলাম এই জিনিস তুমি যত সহজে বুঝলা, পোলাপান এটা পড়তে গেলে কান্না করে। ওকে, এবার তাকায় দেখো, বন্ধ হওয়ার কারণ, অন্ধকারে পটাশিয়াম বের হয়ে যায়, ফলে পানি বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ শিথিল হয়ে পড়ে। শিথিল মানে ঢিলা, হোয়াট ডাজ ইট মিন শিথিল? শিথিল মানে সোজা টান টান ঢিলা হয়ে যাওয়া। ঠিক আছে, পটাশিয়াম বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। ওকে, প্রত্যেকটা কথাই বলে দিলাম। এখন এখানে দুই একটা তথ্য এক্সট্রা দেওয়া। পটাশিয়াম 1 নাম্বার তো বের হয় আলোর অভাবে, ওই যে নীল আলো ছিল, নীল আলো নাই, পটাশিয়াম বের হয়ে যাবে। উদ্দীপনাটা কিন্তু ছিল নীল আলো। এইবার এখানে দেখো পটাশিয়াম আর কেন বের হবে, পানির অভাব দেখা দিলে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। মেসোফিল কোষ, মেসোফিল কোষ মানে পাতার কোষ, পাতার কোষে যদি পানির অভাব দেখা দেয় তাহলে কোন অ্যাসিড তৈরি হবে, এমসিকিউ আসবে। এই অ্যাবসিসিক অ্যাসিড ঘাড় ধাক্কা দিয়ে পটাশিয়ামকে বের করে দেয়, ফলে পানিও বের হয়ে যায়। সালোক সংশ্লেষণ কমে গেল, সালোক সংশ্লেষণ কমে গেল, সালোক সংশ্লেষণ বেড়ে গেলে তো কার্বন ডাই অক্সাইড কমে যাবে, সালোক সংশ্লেষণই কমে গেল, ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বন্ধ হয়ে যাবে। কখন ফটোসিনথেসিস কমে যায়, অনেক গরম পড়ে গেছে, 40 ডিগ্রি তাপমাত্রার বেশি,
সাধারণত ফটোসিনথেসিস কমে যায়। বুঝাতে পারলাম? এই তো ভাইয়া, ঘুরে ফিরে একই কথা, ঘুরে ফিরে মূল কথা এইটাই। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে, এই ছবিটা আঁকতে হবে। আশা করি তোমরা সবাই উত্তর করতে পারবা। অ্যাসিডটার নাম হলো অ্যাবসিসিক অ্যাসিড। পত্ররন্ধ্র বন্ধ হওয়ার জন্য দায়ী কোন অ্যাসিড? অ্যাবসিসিক অ্যাসিড। এই কথা তুমি লিখলেই হয়ে গেল। তাহলে কি সুন্দর আমরা বুঝতে পারলাম। আশা করি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নাই। প্রিয় ভাইয়া আপুটা, সিকিউ এর জন্য তোমাকে এটা শিখতে হবে। কোনো কোনো পরীক্ষার সিকিউতে এটা আসতে পারে, 1 নাম্বার। আর 2 নাম্বার কি কথা, বাকি যে তথ্যগুলো পড়ালাম সেগুলো থেকে কি আসবে? এগুলো থেকে আসবে এমসিকিউ। এগুলো থেকে কি আসবে? এগুলো থেকে এমসিকিউ আসবে। এগুলো থেকে আসবে এমসিকিউ। তুমি তাকায় দেখো প্রিয় ভাইয়া আপুরা, 4টা লাইন এমসিকিউ তাকায় দিব, পরীক্ষা কমন পেয়ে যাবা। বিজ্ঞানী মোল বলেছেন রক্ষী কোষের ফুলে যাওয়াই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কারণ। আমরা তো এটাই পড়লাম, রক্ষী কোষ ফুলবে, পত্ররন্ধ্র খুলবে, রক্ষী কোষ শিথিল হবে। এই কথাটা কোন বিজ্ঞানী প্রথম বলেন? বিজ্ঞানী মোল। তিনি এই ফোলাফুলির কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেননি কেন ফুলে। পরবর্তীতে বিজ্ঞানী লয়েড তিনি একটা ব্যাখ্যা দেন, তার ব্যাখ্যাটার নাম স্টার্চ সুগার মতবাদ। ভাইয়া, স্টার্চ মানে কি? স্টার্চ মানে আমরা যে ভাত খাই। সুগার মানে কি? আমরা যে চিনি খাই। দুটাই শর্করা জাতীয় খাবার। তোমাকে জাস্ট বোঝানোর জন্য বললাম, স্টার্চ সুগার, ভাত চিনি, সেইটা ইস্যু না। স্টার্চ সুগার মতবাদ দিয়েছেন কে? 1 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী লয়েড। আচ্ছা, এইটা আমরা এখান থেকে মূলত, ভাইয়া এখান থেকে মূলত এমসিকিউ এটাই আসবে, স্টার্চ সুগার মতবাদের প্রবক্তাকে বিজ্ঞানী লয়েড। তুমি যদি বলো ভাইয়া যে আমি এটা বুঝতে চাই, তুমি রিডিং পড়লেই বুঝতে পারবা। এখান থেকে প্রশ্ন আসলে আসবে না, যেহেতু এখান থেকে এমসিকিউ আসবে। আমি আসলে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? আর বিজ্ঞানী সায়েরি, পরীক্ষায় প্রশ্ন আসবে, সায়েরি কি বলেছেন? তিনি বলেছেন কোষ রসের পিএইচ এর জন্য পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন পিএইচ 7 হলে পত্ররন্ধ্র খোলে, পিএইচ 5 হলে পত্ররন্ধ্র বন্ধ হয়। প্রিয় ভাইয়া এবং আপুটা, পিএইচ 7 খোলা, পিএইচ 5 বন্ধ। এই কথা কে বলছে? বিজ্ঞানী শায়েরি। ভাইয়া এই 4টে এমসিকিউ আমি শেখাই দিলাম। এখান থেকে 4টা এমসিকিউ পড়লেই তোমার পড়া উসুল, তোমার পড়া হয়ে গেল। পরীক্ষায় মূলত আমাদেরকে শিখতে হবে আধুনিক মতবাদ। এমসিকিউ মার্ক করেছো? সবাই এমসিকিউ মার্ক করেছো? ওকে, ঠিক আছে। তুমি যদি এইটুকু পড়ো, এখন যে কোনো একটা বই সলভ করো, দেখবা যে এই টপিকের 100% এমসিকিউ তুমি 100% এমসিকিউ তুমি উত্তর করতে পারছো। তাহলে মেইন সিকিউটা পড়া শেষ। আর যা এখন পড়াবো তার নাম এমসিকিউ। পত্ররন্ধ্র কয়টা থাকে দেখো, এটার অপর নাম স্টোমাটা। পত্ররন্ধ্র এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ, এবং দেখো 1 সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই তথ্যটা আসছে অতীতে। ডেন্টালে ভাইয়া এই মতবাদের কোনো প্রমাণ আছে? নাবিলা নাবু, প্রত্যেকটা মতবাদের প্রমাণ আছে এবং প্রত্যেকটা মতবাদই সঠিক, কিন্তু ওই মতবাদেরও এক্সট্রা লেভেলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আধুনিক মতবাদে। ওই মতবাদগুলো প্রত্যেকটাই ঠিক, পিএইচ 7 হলে পত্ররন্ধ্র খুলে যায়, পিএইচ 5 হলে বন্ধ। বাট সেগুলো হলো ফলাফল, তার পেছনের কারণটা হলো পটাশিয়াম আয়ন সূর্যের আলো পড়লে। সেজন্য এটা হলো আধুনিকতম মতবাদ। বাকি প্রত্যেকটা মতবাদই আসলে একে অপরের সাথে কানেক্টেড, কিন্তু ওগুলো হলো ফলাফলগুলো ওরা নিয়ে ব্যাখ্যা করছে। ইমামুরা আধুনিক মতবাদে একদম পেছনের মূল কারণটা খুঁজে বের করেছেন। বুঝাতে পারলাম? যেমন ধরো ডায়াবেটিসে এই হয় সেই হয়, কিন্তু ডায়াবেটিস কেন হয় সেইটার কারণটা বের করেছেন বিজ্ঞানী ইমামুরা। তো পত্ররন্ধ্র 1 সেন্টিমিটার জায়গায় পাতার 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। চিন্তা করতে পারো 1 সেন্টিমিটার মানে কতটুকু জায়গা? এইটা তো 1 ইঞ্চি হয়ে গেছে প্রায়। তো 1 ইঞ্চি মানে
প্রায় 2.5 সেন্টিমিটার। চিন্তা করা যায় এইটুকু জায়গার মধ্যে প্রায় তুমি দেখতে পাবে, ধরো 1 লাখ, ধরে রাখো যে অ্যাভারেজে এইটুকু জায়গার মধ্যে 1 লাখ পত্ররন্ধ্র আছে। কত ছোট্ট জায়গা, কিন্তু এইটুকুর মধ্যে 1 লাখ পত্ররন্ধ্র থাকবে গাছের। তো এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। এগুলো এমসিকিউ, বাকি যা আসবে তা কি এমসিকিউ আসবে। আর রক্ষী কোষের আকৃতি কি? অর্ধেক চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতি, এই যে চাঁদ। ওকে ফাইন। এরপর তাকায় দেখো, অফিস টাইম তাকায় দেখো, পত্ররন্ধ্র দিনের বেলা সকাল 10টা থেকে 11টা, দুপুর 2টা থেকে 3টা, এই সময় পূর্ণ খোলা। পূর্ণ শব্দটাতে গোল দাও। অন্য সময় কি? অন্য সময় আংশিক খোলা, রাতে সম্পূর্ণ বন্ধ থাকে। ব্যতিক্রম পাথরকুচি। পাথরকুচি উল্টা। এটার ব্যাখ্যাটা পাথরকুচি কিভাবে করে? পাথরকুচি দিনে বন্ধ, রাতে খোলা। পত্ররন্ধ্র তাহলে অনেক পিচ্ছি। ইয়েস, তাহলে দ্যাটস ট্রু। তাহলে এগুলো থেকে কি আসবে? এমসিকিউ। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা আগে পড়ে ফেলেছি। পত্ররন্ধ্রের কাজ গত ক্লাসেই পড়ানো হয়েছে, আগের চ্যাপ্টারেও আছে, এই চ্যাপ্টারেও আছে, হুবহু সেম জিনিস। মনে করার চেষ্টা করো। তাহলে হোয়াট ইজ পত্ররন্ধ্র, এইটুকু নিয়ে আমাদের কোনো আলোচনা হবে না, এইটা আমরা পড়ে ফেললাম। তুমি রিডিং পড়ো, প্রত্যেকটা শব্দ তুমি বুঝতে পারবা। হোয়াট ইজ স্ট্রোমা, তোমার যদি মনে না থাকে, তোমরা অনেকেই তোমাদের মনে নাই স্ট্রোমাটা আবার কি জিনিস, তাহলে তোমাদের মনে করাই দেই। চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন, চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন, এই কোষ ও এর গঠনের মধ্যেই ছিল স্ট্রোমা। ভাইয়া এইটা হলো উদ্ভিদের পাতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ, এটার নাম হলো প্লাস্টিড। এইটার নাম হলো প্লাস্টিড। এইটা আছে বলেই উদ্ভিদ সবুজ। এটার অপর নাম ক্লোরোপ্লাস্ট বলতে পারো। এটা হলো বাইরের দিকের আবরণ, ডিমের মতো সাইজ। বাইরের দিকের আবরণ, ভেতরের দিকের আবরণ, বাইরের দিকের আবরণ। এই যে গোল গোল চাকতিগুলা, এগুলাকে বলে গ্রানাম চাকতি। এগুলোর নাম হলো গ্রানাম। তোমরা এগুলো এসএসসিতেও পড়ার কথা। আর এই যে ভাইয়া হলুদ অংশটা, যেই জিনিসটার মধ্যে গ্রানামগুলো ছড়ানো, এইটার নাম হলো ভাইয়া স্ট্রোমা। স্ট্রোমা মানে হলো ওই তরল পদার্থটা, ডিমের ভেতরে সাদা অংশটা। এগুলো হলো ডিমের কুসুম, ডিমের ভিতরে সাদা অংশটার নাম হলো স্ট্রোমা। যতদূর বোঝানো সম্ভব হয়, তার মানে ভেতরের তরল পদার্থটা, ভেতরের মাতৃকাটার নাম হলো স্ট্রোমা। ম্যাটার, দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে সমসত্ব ধাত্র, ধাত্র মানে যে ধারণ করে, সেটাকে বলে স্ট্রোমা। এটা একটা কলয়েড ধর্মী দ্রবণ, কলয়েড ধর্মী দ্রবণ। দ্রবণ ক্রিস্টালয়েড হতে পারে, কলয়েড হতে পারে। আমরা কর্মমুখী রসায়ন চ্যাপ্টারে গিয়ে এটা পড়বো। এটার মধ্যে কি থাকে? সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া স্ট্রোমায় ঘটে। ভয়ঙ্কর এমসিকিউ এইটা। আমরা এর পরের টপিকই তো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা পড়বো যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াগুলো কোথায় ঘটে, কি কি থাকে এখানে, রিডিং পড়ে নিবা, অনেক কিছু থাকে। তাহলে কেন এটা এখানে পার্থক্য দেওয়া হয়েছে? স্ট্রোমাটা এবং স্ট্রোমা, পরীক্ষায় লিখবে স্ট্রোমা, দিয়ে দিবে স্ট্রোমাটা, তুমি যাতে কনফিউজড হয়ে যাও। তুমি কি কনফিউজড হবা কিনা, এইটা ভাইয়া তোমার হাতে। এখন তোমরা আমাকে বলো পার্থক্যটা কি বুঝে আসছে? আদৌ পারা যাবে ইনশাল্লাহ? সবাই আমাকে বলো, যারা ক্লাস করলা কতটুকু ব্রেনের মধ্যে ঢুকলো। অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার খেলা হচ্ছে, সেই মারতেছে একে অপরকে। ইন্ডিয়া 200 করছে আর অস্ট্রেলিয়া 6 ওভারে 60 করে ফেললো। অস্ট্রেলিয়া কিন্তু খারাপ খেলছে না, অস্ট্রেলিয়াও জিতে যেতে পারে, সেই মাইর মারতেছে। তাহলে আমরা কয়টা টপিক পড়ে ফেললাম? পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল তোমাকে পড়ায় ফেলছি আমি। কি সুন্দর পড়ার স্টাইল দেখো, প্রত্যেকটা পেজের প্রত্যেকটা টপিক আমাদের পড়া শেষ। এইবার আর লাস্ট 2টা টপিক। কি কি 2টা টপিক? একটা হলো পত্ররন্ধ্র, একটা হলো প্রচ্ছেদনের প্রক্রিয়া, তো আলোচনা, পত্ররন্ধ্র প্রচ্ছেদন প্রক্রিয়া। এখানে জাস্ট একটা ছোট্ট জিনিস ছবি দেখাই দেই। এটা হলো একটা পাতা, এটা হলো একটা গাছের পাতা। পাতাটাকে তুমি সাইড থেকে দেখছো, পাতাটার সাইড থেকে। এটা হলো পাতার উপরের ত্বক, দেখো লিখাই আছে ঊর্ধ্বত্বক। এটা হলো পাতার নিচের ত্বক, দেখাই যাচ্ছে। পাতাটাকে সাইড থেকে দেখছো, তুমি তাকায় দেখো পাতার উপরের অংশে, এইগুলোর দিকে তাকাও, এইগুলা হলো প্যারেনকাইমা জাতীয় কোষ।
এই প্যারেনকাইমাগুলো দেখো থাকে থাকে সাজানো, মনে হচ্ছে কেক যেভাবে কাটা হয়, পাউরুটি যেভাবে কাটা হয়, স্লাইসে 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 সাজানো, এইটাকে বলে প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচের দিকের যে প্যারেনকাইমাগুলা ভাইয়া দেখো এগুলোর মধ্যে কত ফাঁকা ফাঁকা জায়গা, এগুলাকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে ভাইয়া যেই জায়গায় ফাঁকা জায়গা, বাতাস কোন জায়গায় জমা হবে? বাতাস এই স্পঞ্জি প্যারেনকাইমাতে জমা হয়। এই কথাটাই এই জায়গাতে বলা হয়েছে, এই স্পঞ্জি প্যারেনকাইমাতে বাতাস থাকে। তোমাকে জাস্ট জানিয়ে দিলাম, এটা আহামরি এখান থেকে কোনো এমসিকিউ আসবে না। পাতার মধ্যে কয় ধরনের প্যারেনকাইমা থাকে? 2 ধরনের। রুমকি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুমকি। তাহলে পাতার মধ্যে কয় ধরনের প্যারেনকাইমা থাকে? প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে, 1 প্যালিসেড, 2 স্পঞ্জি। এখান থেকে আর কোনো এমসিকিউ আসবে না। আর এখান থেকে প্রশ্ন আসবে প্রচ্ছেদনের প্রভাবক কি আসবে এগুলো থেকে? এমসিকিউ। কিছু প্রভাবক আছে বাহ্যিক প্রভাবক। কেমন বাহ্যিক? এইটা হলো গাছ। গাছের বাইরে কি কি থাকে? বাতাস, বায়ু প্রবাহিত হচ্ছে, এটা তো গাছের অংশ না। তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা, এটা কি গাছের অংশ? গাছের অংশ না। তো দেখো এগুলোকে বলে বাহ্যিক প্রভাবক। যেমন আলো, সূর্য থেকে আলো আসতেছে, আগে হেডলাইনগুলো পড়ো। আলো, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ, তো এগুলো মুখস্থ করার কিছু নাই। সেই এলাকার চাপ, মাটির মধ্যে কতটুকু পানি আছে, তাহলে এটা তো বোঝাই যায়। তাহলে আলো, তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, আর মাটির মধ্যে কতটুকু পানি আছে, এটা তো উদ্ভিদের অংশ না। তাহলে এগুলো কি সব? এগুলো সব প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক। এরা প্রচ্ছেদনকে প্রভাবিত করতে পারে। ভাইয়া কিউটিকল কি মোমের আবরণ? হ্যাঁ, কিউটিকল মোম বা চর্বি জাতীয় পদার্থের আবরণ। চর্বি জাতীয় পদার্থ মানে মোম জাতীয় পদার্থ, মোম জাতীয় পদার্থ মানে চর্বি জাতীয় পদার্থ। আমরা এটা আলোচনা করেছি রুমকি, একদম A to Z আলোচনা করেছি। তুমি ক্লাসটা অবশ্যই সামনেটুকু দেখে নিবা, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে এইগুলা 1 নম্বর প্রশ্ন হলো যে কোনটা বাহ্যিক প্রভাবক? এগুলো সব বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক কি? যেগুলো গাছের অংশ। যেমন তাকায় দেখো অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি কি নাম? মূল বিটপ অনুপাত, মূল এবং গাছের বাকি অংশটুকু। মূল কতটুকু, গাছের বাকি অংশটুকু কতটুকু। পাতার আয়তন, গাছের কয়টা পাতা আছে, পাতাগুলো কত বড় সাইজ, পাতার গঠন কেমন, তারপর পাতার মধ্যে কতটুকু পানি জমা থাকে, গাছটার জীবনী শক্তি, পাওয়ার কেমন, বয়স কেমন। এইগুলো হলো উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক। এমসিকিউ আসবে কোনটা বাহ্যিক প্রভাবক কোনটা অভ্যন্তরীণ প্রভাবক। এইটা হলো 1 নম্বর এমসিকিউ। এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে ভাইয়া, আমার নাম রুমকি না, বলে কি? কমেন্ট তো করতেছে রুমকি নামে। এখন তুমি তাকায় দেখো, আলো, আমরা সবাই জানি আলো থাকলে পত্ররন্ধ্র খোলে, আলো না থাকলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই কথাটা এই জায়গায় বলা আছে। সবচেয়ে বেশি কোন আলোটা? ব্লু লাইট, নীল আলোটা পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। তাপমাত্রা, ভাইয়া তাপমাত্রার সাথে সম্পর্কটা কি? তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেল, সাধারণত সম্পর্কটা এইরকম। সম্পর্কটা তাপমাত্রার সাথে মোটামুটি সবারই সম্পর্কটা এইরকম। তাপমাত্রা বাড়লে প্রশোধন বাড়ে, তবে একটা তাপমাত্রায় যাওয়ার পর আস্তে আস্তে আবার প্রশোধন কমতে থাকে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা, এই যে তাপমাত্রাটা ধরো 20 থেকে 35 ডিগ্রি, এই তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় প্রশোধন সবচেয়ে বেশি হয়। এর চেয়ে কম হলে প্রশোধন কমে যায়, এর চেয়ে বেশি হলে প্রশোধন কমে যায়। এটা উদ্ভিদের সবার জন্য সত্য। বুঝাতে পারলাম? তবে এখান থেকে যেহেতু আহামরি তেমন কিছু দেওয়া নেই, কোনো এমসিকিউ আসবে না। আর্দ্রতা, এখন আর্দ্রতাটা তো একটু বুঝতে হবে। সবাই একটু ঠান্ডা মাথায় এটা বুঝি, না বুঝলে উত্তর করতে পারবে না, কারণ এখান থেকে যদি ঘুরায় প্রশ্ন দেয়। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে হলো বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে, বাতাসে পানির পরিমাণ, বাতাসের মধ্যে কিসের পরিমাণ? পানির পরিমাণ। আর গাছ প্রশোধনের মাধ্যমে বাতাসের মধ্যে কি ছাড়তেছে? ও তো ভাই বাতাসের মধ্যে পানি ছাড়তেছে বাষ্প আকারে। আর্দ্রতা মানে হলো জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে, আর ও তো জলীয় বাষ্পটাই ছাড়তেছে। এখন এই যে এই এলাকার বাতাস, এখানে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ধরো 100 লিটার। এইখানে জলীয় বাষ্প আছে অলরেডি 100 লিটার। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এইখানকার বাতাসে 100 লিটার, এইখানে আছেও 100 লিটার। তাহলে কি ও আর জলীয় বাষ্প ছাড়তে পারবে?
তখন কিন্তু উদ্ভিদের প্রস্বেদন কমে যাবে, কারণ বাতাসের মধ্যে তো ডিমান্ড নাই। কিন্তু যদি জলীয় বাষ্প থাকার কথা 100, ওই জায়গায় আছে 80 লিটার, তাহলে কিন্তু উদ্ভিদ ওই জায়গায় 20 লিটার জলীয় বাষ্প প্রস্বেদন আকারে ছাড়তে পারবে। তার মানে আর্দ্রতার সাথে সম্পর্কটা কি? আর্দ্রতা যদি বেশি হয় তাহলে কিন্তু আর্দ্রতা বেশি মানে কি? 100 লিটারের জায়গায় 100 লিটার থাকা মানে কি? আর্দ্রতা বেশি। আর্দ্রতা বেশি হলে প্রস্বেদন কমে যাবে। আর্দ্রতা কমে গেলে মানে শুষ্কতা বেড়ে গেলে প্রস্বেদন বেড়ে যাবে। তার মানে সম্পর্কটা কি? সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এদের সাথে সম্পর্কটা মোটামুটি ভাবে চিন্তা করতে পারো সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে, আলো বাড়লে প্রস্বেদন বাড়ে, কিন্তু এর সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে আর্দ্রতা বেড়ে গেলে প্রস্বেদন কমে যায়, আর্দ্রতা কম হলে প্রস্বেদন বেড়ে যায়। সবার কাছে কি এই পয়েন্টটা ক্লিয়ার? সামনে এখানে এরকম একটা সাইন দিয়ে রাখো বা লিখে রাখো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন এগুলা দিচ্ছি? যাতে তুমি এমসিকিউ দেখবা, এরকম এমসিকিউ দেওয়া, আর্দ্রতা কমে গেলে, আর্দ্রতা বেড়ে গেলে, তুমি বলবে যে ভাই এগুলো আবার কি? না বুঝলে জীবনে পারবা না, বুঝলে পারবা। এখন তোমরা আমাকে বলো, জিনিসটা কি বুঝতে পেরেছো? এক্সামের জন্য এতদিন ক্লাস করতে পারিনি। কি বুঝতে পেরেছো কিনা সবাই বলো। ওয়েব অ্যাপে কি পোলাপান তুই একটা বাচ্চা আছিস না সব চলে গেছিস? ওয়েব অ্যাপে কি 2-1 জন টিকে আসো এখনো? ডায়ামি, হোয়াট ডাজ ইট মিন বাই ডায়ামি? ডাইআমি, আমার কাল থেকে ইয়ার ফাইনাল, হোয়াট দ্য হেল। তাহলে পড়ালেখা করো, পড়ালেখা করো, এই ক্লাস পরে করে নিও। লাস্ট টপিকটা শেষ করে দেই। বায়ু প্রবাহ, হোয়াট ডাজ ইট মিন বাই বায়ু প্রবাহ? দেখো ভাইয়া, এই জায়গায় আর্দ্রতা ছিল, ধরো এই জায়গার আর্দ্রতা বেশি ছিল মানে 100 ছিল। এই জায়গায় ধরো 100 লিটার বাতাসের মধ্যে 100 লিটার ধারণ ক্ষমতা ছিল, 100 লিটার ধারণ ক্ষমতা, 100 লিটার জলীয় বাষ্প এই জায়গায় আছে। এই পাশ থেকে ঝোড়ো বাতাস আসলো, বাতাস এসে এই বাতাসটাকে বয়ে নিয়ে চলে গেল, ফলে এই জলীয় বাষ্পটা ওইদিকে চলে গেল। ফলে এই জায়গায় কি হয়ে গেল? আর্দ্রতা তো বেশি ছিল, শুকনা বাতাস চলে আসলো ওই পাশ থেকে, আর্দ্রতা কমে গেল। তার মানে বায়ু প্রবাহ আসলে প্রস্বেদনকে বাড়িয়ে দেয়। তাহলে বায়ু প্রবাহের সাথে সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক। যত বেশি বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের সাথে সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ওকে, সুন্দর জে এম মোহিতা। এইবার হলো আবহমণ্ডলের চাপ। চাপের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কি লেখা আছে এটা লিখে ফেললো, এখানে লিখে ফেলো। চাপের সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তুমি বলতে পারো যে ভাই কেন চাপের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক কেন? বাইরে বাতাসের চাপ বেশি, এই চাপে প্রস্বেদন, সে বাইরে গ্যাসটাকে ছাড়তে পারবে না। বাইরে বাতাসের চাপ অনেক বেশি, ও এখান থেকে গ্যাস ছাড়তে পারবে না। চাপ কম, সহজেই আলটিমেটলি তোর সাথে গ্যাস ছাড়ছে, তাই না, জলীয় বাষ্প ছাড়ছে। তাহলে চাপের সাথে সম্পর্কটাও কি? চাপের সাথে সম্পর্কটাও ব্যস্তানুপাতিক। ভাইয়া এই জায়গায় এটা লিখে রাখো। তাহলে এই জায়গায় যতগুলো প্রভাবক আছে সবার মধ্যে সম্পর্কটা কার কার সাথে ব্যস্তানুপাতিক? আর্দ্রতা এবং চাপ। তাহলে আর্দ্রতা প্লাস, সবাই এমসিকিউটা লিখে রাখো, চাপের সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। এইটাই এমসিকিউ আসবে। 1 নম্বরে এমসিকিউ আসবে কোনটা বাহ্যিক প্রভাবক, 2 নম্বর এমসিকিউ আসবে কার সাথে সম্পর্ক কেমন, কোনটা বাড়লে কোনটা কমে। তুমি যখনই দেখবে চাপ, যখনই দেখবে আর্দ্রতা,
আর্দ্রতা বাড়লে প্রশোধন কমবে, আর্দ্রতা কমলে প্রশোধন বাড়বে, চাপ বাড়লে প্রশোধন কমবে, চাপ কমলে প্রশোধন বাড়বে। উল্টা, আর্দ্রতা এবং চাপের ক্ষেত্রে কি হবে? উল্টা। এইটা বললাম তো, স্টুডেন্ট হিসাবে এই জিনিস তোমার খেয়াল করা কঠিন বলে আমি মনে করি। একা একা হয়তো বা খেয়াল করতে পারতা না প্রিয় ভাইয়া আপুটা, আমি তোমাকে খেয়াল করে দেওয়ার ব্যবস্থা করলাম, এই জন্যই তো তুমি পড়ছো। আশা করি তোমাকে আমি খেয়াল করিয়ে দিতে পেরেছি, আশা করি পারবা। বুঝতে কি পারলাম কথাটা? আর উই ডান? তাহলে এদের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, বাকি সবার সাথে সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রা, চাপ, বায়ু প্রবাহ, পানি, এদের সাথে সম্পর্ক। পানি, মাটিতে পানি যত বেশি থাকবে তত বেশি পানি সে শোষণ করবে, তত বেশি প্রশোধন হবে। আর মূল বিটব অনুপাত, অভ্যন্তর প্রবাহকে শুধু নাম পড়বা, যত বেশি পাতা থাকবে তত বেশি প্রশোধন হবে, পাতার বয়স যত মাঝারি পাতা হবে তাদের প্রশোধন তত বেশি হবে। এগুলো তুমি রিডিং পড়লেই পারবা, এগুলো থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? আর স্পঞ্জি, ওই যে স্পঞ্জি, যেই পাতার স্পঞ্জি টিস্যু বেশি থাকবে তাদের প্রশোধন বেশি হয়। দেখো, পাতলা কিউটিকল, পাতলা কোষপ্রাচীর, অধিক স্পঞ্জি, উন্মুক্ত পত্ররন্ধ্র, তাদের প্রশোধন বেশি। কিউটিকল পাতলা মানে কি? সহজেই বের, পোলাপান ক্লাসে আসে, একটু কি দিয়ে আবার চলে যায়, তাই নাকি? আচ্ছা, সমস্যা নেই, পরে করে নিবে। দেখো, কিউটিকল পাতলা আগেই পড়েছি, কোষপ্রাচীর পাতলা, বাধা দেওয়ার উপায় কম, অধিক স্পঞ্জি টিস্যু, স্পঞ্জি প্যারেনকাইমা, ফাঁকা ফাঁকা, বেশি বাতাস জমবে, পানি বের হয়ে যাবে, এবং পাতা উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে প্রশোধন তুলনামূলকভাবে বেশি হবে। প্রশোধন কম কখন হবে? ঠিক তার উল্টা ঘটনা, যখন কিউটিকল পুরু হবে, কোষপ্রাচীরে স্পঞ্জির জায়গায় প্যালিসেড, ওই থাক থাক করে সাজানোটা বেশি থাকবে। আর পত্ররন্ধ্র যদি বেশি গভীরে থাকে, পত্ররন্ধ্র উপরে, পত্ররন্ধ্রটা উপরের দিকে থাকলে সহজেই বাতাস বের হয়ে যাবে, কিন্তু পত্ররন্ধ্র যদি বেশি গভীরে থাকে সহজে বাতাস বের হবে না। তো এইগুলো থাকলে প্রশোধনের হার কমে যায়। এখান থেকে এমসিকিউ আসবে, কোনটার প্রশোধন বেশি হয়, কোনটার প্রশোধন কম হবে, এগুলো বুঝাই বলেছি আমি, ঠিক আছে? রিডিং পড়লেই হবে। সুন্দর। এবার লাস্ট, প্রশোধনের উপকারিতা অপকারিতা। তো উপকারিতা তো গাছকে বাঁচায় রাখে, অপকারিতার দিকে তাকাও, এটা এমসিকিউ আসবে। ওই যে বললাম, ওই যে শীত ধরো আমার গাছটা, ও তো আর জানে না আমি কুরবানির ঈদে বাড়ি চলে যাব, ও প্রশোধন করে ওর শোষণ করা সব পানিকেই বের করে দিল, বের করে ও মরে গেল। শীতকাল, ও তো আর জানে না যে শীতকালে ঠান্ডায় আমরা কেউ গাছে পানি কম দেই, ও প্রশোধন করে বের করে দিল, ফলেও মরে গেল। এই যে তাকায় দেখো, তাকায় দেখো, কোনো কারণে যদি মাটিতে পানির অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, যে পরিমাণ পানি শোষণ করলো সে তার অধিক পরিমাণ পানি বের করে দিল, ফলে গাছটা নিস্তেজ হয়ে পড়লো, এটার নাম হলো উইল্টিং। বা এভাবেও বলা যেতে পারে যে শোষণ করলো এবং পুরা পানিটা বের করে দিল, আলটিমেটলি গাছটা মরে গেল, এই প্রসেসটার নাম হলো উইল্টিং। তো এখান থেকে এমসিকিউ আসবে, উইল্টিং কি? অতিরিক্ত প্রশোধনের ফলে গাছের মরে যাওয়ার নাম উইল্টিং। শব্দটার দিকে তাকায় দেখো, উইল্টিং, নিজে নিজে ব্যাটারা মরে যায়। গাছের তো আর আমাদের মতো ব্রেন নাই এরকম, আর আমরা উইল্টিং, অতিরিক্ত প্রশোধন, অতিরিক্ত প্রশোধনের ফলে গাছ মরে যাওয়া। উদ্ভিদের মৃত্যু, এটার নাম হলো উইল্টিং, এইটাই হলো অপকারিতা। এছাড়া অপকারিতা, ওই গাছ পানি বের করে দেওয়া, কখনোই পানি এত গুরুত্বপূর্ণ, পানিকে বের করে দেওয়া কখনোই ভালো কোনো সমাধান হতে পারে না। প্রশোধনের গুরুত্ব, প্রিয় ভাইয়া এবং আপুটা, তোমাদের সবাইকে আমি বলবো, তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি 10 মিনিট ব্যয় করে এইটা A to Z রিডিং পড়বা, A to Z। কেন ভাইয়া রিডিং পড়বো? কারণ এই জিনিসটা ভাইয়া রচনা, ছোটবেলা থেকে রচনা পড়ে এসেছো না? কি কি ধরনের রচনা তোমরা বাংলায় লিখো? সময়ের মূল্য, তারপর বাংলাদেশের, ও আধুনিক জীবনে বিজ্ঞান। আমি জানি না এখন আধুনিক জীবনে বিজ্ঞান এখনো তোমাদের রচনা লিখতে হয় কিনা, নাকি এখন উন্নত হয়েছে। আমি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত আধুনিক জীবনে বিজ্ঞান বোধহয় কয়েকবার লিখছি পরীক্ষায়। তো আধুনিক জীবনে বিজ্ঞান রচনায় যেমন লিখেই শেষ করা যায় না, তো প্রশোধনের উপকারিতা তুমি কখনো বলে শেষ করতে পারবে না। বলতে থাকো বলতে থাকো, পানি দিয়ে তো সব হয়। রিডিং পরে বুঝতে পারবে, এটা থেকে সিকিউ আসার তেমন একটা কারণ আমি দেখি না।
তুমি রিডিং পড়লেই যদি সিকিউ আসে তাহলে ইচ্ছা মতো লিখতে থাকবা, 2 পেজ ভরাই লিখে দিবা, চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে? কি প্রশ্ন করেছে একজন? শোষণ নিষ্ক্রিয়ভাবে হলে সেটাকে অভিস্রবণ বলা যায় কিনা? না, অভিস্রবণ বলার জন্য কয়েকটা শর্ত থাকতে হবে। বৈষম্য ভেদ্য ঝিল্লি, হ্যাঁ, তবে উদ্ভিদ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে সেটাকে অভিস্রবণ বলা যায় কিনা। তুমি নিষ্ক্রিয় প্রক্রিয়ায় হলে সেটাকে অভিস্রবণ বলা যায় কিনা, অভিস্রবণ বিশেষ ক্ষেত্রে বলা যেতেই পারে, কারণ কোষের মধ্যে ঢুকছে, কোষের যে কোষ ঝিল্লি সেটা তো বৈষম্যভেদ্য। হ্যাঁ, বলা যেতে পারে। জেনিফার রুম কি নাম, আসল নাম জানি না, বাট তুমি যে উত্তর করেছো। তোমরা লিখো মাদকাসক্তি, তো মাদকাসক্তির উপরে যেমন লিখতে থাকো, এটা হলো পানির প্রতি আসক্তি। ভাইয়া এটা যেটা বুঝবা না আমাকে প্রশ্ন করো পরের ক্লাসে, আমি পুরো টপিকটা বুঝাই দেবো, এটা থেকে প্রশ্ন আসার কোনো কারণ নেই। এমসিকিউ আসবে না, সেই জন্য গুরুত্ব দিয়ে পড়ালাম না। তাহলে প্রচ্ছেদন পুরাটাই কিন্তু পড়ে ফেলছি, এই অংশটুকুতে তোমার কোনো ঝামেলা হওয়ার কথা না। প্রচ্ছেদন এ টু জেড পারো তুমি। বাষ্পীভবন তোমার ঝামেলা হতে পারে। বাষ্পীভবন কি জিনিস? বাষ্পীভবনটা কি? এই যে সূর্যের আলো পড়তেছে নদ নদীর উপরে, পুকুরের উপরে, তোমরা দেখো না শীতকালে পুকুরের পানি শুকায় যায়, তোমরা বলতে পারো পানিটা গেল কই? বর্ষাকালে তো ভালোই পানি ছিল, পানিটা গেল কোথায়? ভাইয়া পানিটা চলে গেল কারণ সূর্যের আলোতে পানিটা বাষ্পে চলে গেছে। এই যে সূর্যের আলোয় পানি বাষ্পীভূত হয়ে যাওয়া, এটার নাম হলো বাষ্পীভবন। কিসের সাথে কিসের তুলনায়? গাছ অবশ্য বাষ্প আকারে পানিটাকে পরিবেশে ছেড়ে দেয়, আর সূর্য নদ নদী খাল বিল নদী নালার পানিকে বাষ্প আকারে, এটার সাথে এটার তুলনা করা যায়? এটা তো জীবিত কোষের ঘটনা, উদ্ভিদের ঘটনা, প্রাণের ঘটনা। এইটা ভাই পানিটা বাষ্প আকারে বের হয়ে যায়। তো এইটা তুমি একটা রিডিং দাও, দেখলেই বুঝতে পারবে যে ভাই এটা কোনো ফ্যাক্টরি না, এটা আমি দেখলেই বুঝতে পারবো, বুঝতে পারি, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। লাস্ট টপিক, একদম আজকের দিনের শেষ টপিক। আর 5 মিনিট পড়বো আমরা, 5 মিনিট পড়লে আজকের ক্লাস শেষ। আচ্ছা, তোমাদের কার ইয়ার ফাইনাল কবে বলো তো? তোমাদের কার ইয়ার ফাইনাল কবে? ভাইয়া আমার শেষ ইয়ার ফাইনাল, তোমাদের ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে। আচ্ছা, লাস্ট ওয়ান। ঠিক আছে, এখানে চারটা নতুন নতুন শব্দ শিখবা। একটার দিকে তাকায় দেখো, দেখো এটা একটা সাধারণ কোষ। সাধারণ কোষ, এইটা হলো এই কোষটার অবস্থা। এইটা হলো এই কোষটার ফোলা অবস্থা। এটা স্বাভাবিক অবস্থা, এটা চুপসানো অবস্থা, চুপসে গেছে। আর এটা ফোলা অবস্থা, স্ফীত। কোথায় কি ঘটনা ঘটছে? এই কোষ থেকে আমি পানি বের করে নিলাম, H2O, পানি বের করে নেওয়ার ফলে কোষের, আমরা যদি কোষের 90% পানি, তুমি যদি এই কোষের 50% পানি বের করে নাও, কোষটা এরকম চুপসে যাবে। আবার এই কোষে তুমি 100% 200% পানি অ্যাড করে দিলা, কোষটা এরকম ফুলে গেল। 50% বের করে নিছো, আরো 200% অ্যাড করে দাও, কোষটা এরকম ফুলে গেল। তাহলে এখানে দুইটা ঘটনা, একটা হলো পানি বের হয়ে যাওয়া, পানি বের হয়ে যাওয়ার ফলে কোষটা চুপসে গেল। এই যে চুপসে যাওয়া, এই জিনিসটাকে বলে প্লাজমোলাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া, এই জায়গায় লাইসিস মানে বুঝাবে সংকোচন, প্লাজমোলাইসিস। তবে যদি বেশি পানি বের হয়ে যায় তাহলে কিন্তু কোষটা ভেঙেই যাবে। প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজমের সংকোচন কি হয়, কেন হয় এটা? কারণ পানি বের হয়ে যায়, কোষ থেকে পানি বের হয়ে যায়। কোষ থেকে পানি বের হয়ে যাওয়াকে কি বলে? পানি, পানির চলাচল, কোষের সাথে পানির চলাচল মানেই অভিস্রবণ। তাহলে কোষ থেকে পানি এই জায়গায় বের হয়ে চলে যাচ্ছে বাইরে, এটাকে বলা হয় বহি অভিস্রবণ। অভিস্রবণের ইংরেজি কি? অসমোসিস। তাহলে আমরা এটাকে বলবো এক্সোসমোসিস। আর
কোষের মধ্যে পানি প্রবেশ করলো, কোষটা ফুলে গেল, এইটাকে আমরা বলবো কোষে পানি প্রবেশ করছে। অন্ত অভিস্রবণ, এন্ডোস অসমোসিস, এটাকে আমরা বলবো কোষটা ফুলে যাওয়া, রসের কারণে ফুলে গেছে, রস স্ফীতি, বা ইংরেজিটা দেখো টার জি ডি টি। যাদের মাথায় অল্প বুদ্ধি আছে সে ইজিলি এটা বুঝতে পারবে। পানি বের হয়ে যাওয়া, বহি অভিস্রবণ প্রক্রিয়া, এক্সোসমোসিস, কোষটা চিকন হয়ে পড়লো, এটার নাম প্লাজমোলাইসিস। কোষটা ফুলে গেল, পানি প্রবেশ করা, রস স্ফীতি, এন্ডোসমোসিস। আর উই ক্লিয়ার? তোমরা কি জিনিসটা আদৌ বুঝতে পেরেছো বাবুরা? বুঝতে পেরেছো? দেখো বইয়ের মধ্যে পড়া দেওয়া আছে, এ টু জেড পড়া পড়ে ফেললাম। এই যে দেখো, এই দুটো এমসিকিউ আসবে। ডান। ওকে, লাস্ট ওয়ান, একদম লাস্ট। কিছু কিছু পদার্থ আছে যারা পানিকে অনেক বেশি ভালোবাসে, যারা পানির প্রতি যাদের অনেক বেশি ভালোবাসা, পানিকে বলা হয় হাইড্রো। যারা পানিকে অনেক বেশি পছন্দ করে, পছন্দ করা মানে আমি তোমাকে ফিল করি, আই ফিল ফর ইউ, অনেক বেশি পছন্দ করা, এইটাকে বলে হাইড্রোফিলিক। যে সকল পদার্থ পানি সহজে শোষণ করতে পারে তাদেরকে বলে হাইড্রোফিলিক পদার্থ। যেমন কাঠ, কাঠের মূল উপাদানের নাম কি? সেলুলোজ। তোমার দেখবা তোমাদের যাদের বাসা বাড়ি কাঠের দরজা আছে, কাঠের জানালা আছে, দেখবা যে বছর তোমরা কাঠের দরজা জানালা লাগাইলা, কয়েক বছর যাওয়ার পর দরজাটা বেঁকে গেছে, জানালাটা বেঁকে গেছে, সিটকিনিগুলো লাগানো যায় না, বেঁকে যায়, এবং বর্ষাকালটা পার হওয়ার পর এই ঘটনাটা বেশি ঘটে। কেন? কারণ ওই যে কাঠ তো সেলুলোজ দিয়ে তৈরি, এই সেলুলোজ একটা হাইড্রোফিলিক পদার্থ। এই হাইড্রোফিলিক পদার্থটা কি করে? এই হাইড্রোফিলিক পদার্থটা পানি শোষণ করে ফুলে যায়, ফলে কাঠটা আলটিমেটলি বেঁকে যায়। এই যে এই ধরনের পদার্থগুলা যেই প্রক্রিয়ায় পানি শোষণ করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন। এই প্রক্রিয়াটার নাম ইমবাইবিশন। তো পানি শোষণ করার এই প্রক্রিয়াটার নাম ইমবাইবিশন। কাদের? এই হাইড্রোফিলিক পদার্থগুলার। বুঝাতে পারলাম? যে সকল পদার্থ পানি শোষণ করে ফুলে যায় তাদেরকে হাইড্রোফিলিক পদার্থ বলে। আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন, কয়েকটা শব্দ মুখস্থ করে নিবা, এরা হাইড্রোফিলিক পদার্থ। এবং এই হাইড্রোফিলিক পদার্থগুলা যখন পানি শোষণ করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন। এটা এমসিকিউ আসবে। কি আসবে এটার? এমসিকিউ আসবে। দ্যাটস ইট। লাস্ট ওয়ান, অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণ কাকে বলে? মনে রাখবা, অভিস্রবণ মানেই পানির চলাচল। অভিস্রবণ মানেই পানির চলাচল। এখানে একটা পাত্র আছে, এই পাত্রে এরকম একটা পর্দা, এই পর্দার নাম বৈষম্য ভেদ্য পর্দা। এই পর্দার নাম বৈষম্য ভেদ্য। হোয়াট ডাজ দ্যাট মিন? বৈষম্য করবে কার সাথে? দ্রবণ এবং দ্রবের সাথে। আচ্ছা, তার আগে দেখো এই জায়গায় পানি আছে, এই জায়গাতেও পানি আছে, দুই পাশেই পানি। এইগুলা হলো দ্রব, হলুদগুলা হলো দ্রব, সাদাগুলা হলো দ্রব, আর পানিটা হলো দ্রাবক। এইখানে দুইটা
সলিউশন এইটা একটা, এইটা একটা, দুইটা সলিউশনের কমন উপাদান হলো পানি, যেটা কিনা দ্রাবক, এবং এই সলিউশনটা একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পার্থক্য করা। এই বৈষম্য ভেদ্য পর্দার নেচারটা কি? এ শুধুমাত্র পানিকে যাতায়াত করতে দিবে, কিন্তু এই যে দ্রাবকগুলা, এরা দ্রবগুলা হলুদ এবং সাদা, এরা যাতায়াত করতে পারবে না। তো যেই পর্দা দ্বারা শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে, দ্রব চলাচল করতে পারে না, তাকে বলে সেমি ট্রান্সপারেন্ট বা বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে একই দ্রাবক বিশিষ্ট দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের এলাকার দিকে যায়, সেইটাকেই বলা হয় অভিস্রবণ। তাহলে ধরো এই জায়গার ঘনত্ব বেশি, এই জায়গার ঘনত্ব কম, তাহলে এখান থেকে পানি যে এইদিকে যাবে এটার নামই অভিস্রবণ। অভিস্রবণ মানেই শুধুমাত্র পানির চলাচল বা দ্রাবকের চলাচল। দুইটা কথা বলবা, এক দ্রাবকের চলাচল, আর দুই বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। এই হইল দ্রাবকের চলাচল, এই হলো অভিস্রবণ। আর ডিফিউশন তো তোমরা সবাই জানো, বেশি অধিকতর ঘন থেকে কম ঘনত্বে, একই জিনিস অধিকতর থেকে কম ঘনত্বে, বাট এখানে দ্রব দ্রাবক দুইটাই যেতে পারে। যেমন তুমি স্প্রে করলে, স্প্রেটা পুরো ঘরে ছড়াই গেল, ঠিক আছে, এই জায়গায় কিন্তু দ্রবটাই ছড়াই গেল। তো এখান থেকে এই টপিকগুলো থেকে সিকিউ আসবে না, এগুলো থেকে কি আসবে? এগুলো থেকে এমসিকিউ আসবে। বড় একটা টপিক আমরা একদম A to Z শেষ করলাম। যারা এই ক্লাসটা করবে আমি গ্যারান্টি দিলাম এই টপিকের পর না মেডিকেল, না ডেন্টাল, না ভার্সিটি, কোনো জায়গায় তোমাকে কেউ আটকে রাখতে পারবে। প্রিয় ভাইয়া আপুটা, আমার মনে হয় 1.5 ঘন্টা আমরা একটানা পড়লাম। আগামীকাল আমরা উদ্ভিদের সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা শুরু করব। তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।